প্রিয় দর্শক, আবারও আমরা হাজির হয়েছি আপনাদের সামনে ফটোগ্রাফি একাডেমি অফ ফাইন আর্ট ফটোগ্রাফি আয়োজিত নিয়মিত আয়োজন ফটোগ্রাফি লাইভ অনুষ্ঠানে। আপনাদেরকে আমরা কথা দিয়েছিলাম যে আমরা আমাদের প্রতি পর্বে আমাদের দেশের একজন সেরা কীর্তিমান এবং আমাদের খুব প্রিয় একজন আলোকচিত্রীকে হাজির করব এবং তার সঙ্গে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, আড্ডা দেব, কথা হবে। আপনাদেরকে এও বলেছিলাম আমরা যে আমাদের এই সাক্ষাৎকারগুলো বা এই আলোচনাগুলো নিছকই একটি আলোচনা নয়, এটি একটি বই আকারেও আমরা বের করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আপনারা যেভাবে আমাদের সঙ্গে আছেন এবং সামনেও আমাদের সঙ্গে থাকবেন, এই আশা করছি। আজকে আমার সঙ্গে যিনি যোগ দিয়েছেন আমাদের খুবই প্রিয় একজন আলোকচিত্রী, আমাদের বাংলাদেশের গ্ল্যামার ফটোগ্রাফি, ফ্যাশন ফটোগ্রাফি, লাইফস্টাইল ফটোগ্রাফি ইত্যাদি নানা কমার্শিয়াল সেক্টরে যিনি অপরিসীম ভূমিকা রেখেছেন, এমনই একজন মানুষ, আমার খুবই প্রিয় একজন মানুষ আজকে আপনাদের সঙ্গে আমার সঙ্গে এই ফটোগ্রাফি লাইভ আড্ডায় যোগ দিয়েছেন আমাদের সঙ্গে বিখ্যাত প্রখ্যাত আলোকচিত্রী পল ডেভিড বারিকদার। দাদা কেমন আছেন? হ্যাঁ ভালো, ধন্যবাদ তোমাকে আমাকে সাথে নেওয়ার জন্য। থ্যাংক ইউ দাদা। দাদা শরীর কেমন আছে এখন? হ্যাঁ আমি সুস্থ, কাজ করতে পারছি। আর কথার চেয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কেমন আছি। আমি কিন্তু ভেবেছিলাম যে আপনাকে পাবো এই করোনা কালে এরকম ভাবে যে আপনি হলো গিয়ে খুব আপনার দাড়ি টাড়ি বড় থাকবে, সাদা হয়ে যাবে আপনার দাড়ি, যেরকম অনেকের আমি দেখেছি এই লাইভেই, কিন্তু না, দেখলাম আমাদের বেশ ভালো। আমিও আজকে শেভ করেছি। যাই হোক দাদা, করোনা জি একটু শেয়ার করে নিন। হ্যাঁ, আপনি আমার ওয়াল থেকে আমার ওয়ালে, হ্যাঁ দাদা আমার ওয়ালে গেলেই আপনি দেখতে পাবেন। আমার ওয়ালে যান। তারপরে দাদা ফেসবুকে সবগুলো শেয়ার করার পরে সবগুলো বন্ধ করে দিন ফেসবুকে। হ্যাঁ মনে শেয়ার হয়ে গেছে, দেখি একটু জাস্ট চেক করে নিন। ওকে, এবার তাহলে এই আপনি 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 তাহলে ফেসবুকের ট্যাবগুলো বন্ধ করে দিন দাদা। আচ্ছা প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি যে ডেভিডদার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয়ের চেয়েও আরেকটা সংযোগ আমার সঙ্গে রয়েছে এবং আমি গর্ব করে বলি, যেমন এন্ড্রু বিরাজের মতন আলোকচিত্রী সাপ্তাহিক 2000-এর প্রথম কাজ করেছেন, তেমনি ভাবে পল ডেভিড বারিকদারও কিন্তু সাপ্তাহিক 2000-এ কাজ করেছেন এবং আমি দিনের পর দিন তার ছবি দেখতাম, তখনও তার সঙ্গে আমার দেখা হয়নি এবং আমি গর্বিত যে আমিও সাপ্তাহিক 2000 থেকেই আসা। যদিও পলদার বোধহয় শুরুটা সাপ্তাহিক 2000-এর না, আমরা শুনবো সেই গল্প। ডেভিডদা, সাপ্তাহিক 2000 তো আপনি বোধহয় 2000 সালেই জয়েন করেছিলেন সাপ্তাহিক 2000 এবং পাক্ষিক আনন্দধারায়, রাইট? আমি একদম 2000 শুরু হওয়ার আগে থেকে আমি 2000 এর সাথে ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গিয়ে 99 এর শুরুর দিকে, শীতকালে জানুয়ারি ফেব্রুয়ারি। আচ্ছা, মানে এক বছর আগে আমি যেটা করেছিলাম। প্রস্তুতি পর্ব থাকে না? হ্যাঁ 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 হ্যাঁ, সেই প্রস্তুতি পর্বের সাথে ছিলাম। নাইস। এবং দাদা আমি যতদূর জানি যে 2000 সালে মানে সাপ্তাহিক 2000 এবং পাক্ষিক আনন্দধারার যখন 2000 সালটা এলো তখন বোধহয় ডিজিটাল ক্যামেরার যুগে আপনি প্রবেশ করলেন তখন প্রথম, তাই তো? না না, আমি একটু পরে বলি, আমরা কাগজ বেরোলো, বের হবার পর আমাদের সবচেয়ে প্রিয় মানুষ, আমি যার জন্য আসলে পত্রিকাতে জয়েন করি, সাদত চৌধুরী। হ্যাঁ সাদত ভাই, উনি আমেরিকা ট্যুরে গেলেন, তো ততদিন আমাদের কাগজ বেরিয়েছে এবং সাপ্তাহিক 2000 এবং আনন্দধারা দ্বিতীয় সংখ্যা থেকেই এটা একটা লাভজনক মানে হ্যাঁ সাপ্তাহিক, কারণ আসলে তখন দৈনিক পত্রিকা অনেক ছিল কিন্তু সাপ্তাহিক এবং পাক্ষিক যাওয়া ছিল, সেগুলো আসলে খুব একটা মানে রেগুলার ছিল না এবং সেই অর্থে খুব এফোর্ট দিয়ে করার মতো ছিল না কাগজ। তো আর এই সাপ্তাহিক 2000 এর কথা বলে, এরা আসলে এখানে যারা ছিলেন আমাদের সাথে তারা সবচেয়ে 2000 এর চাইতে কিন্তু বেশি ফেমাস। দৈনিক বিচিত্রা, পাক্ষিক বিচিত্রা, সাপ্তাহিক বিচিত্রা, সাপ্তাহিক বিচিত্রা এবং পাক্ষিক আনন্দধারা, এই দুটো কাগজের সাথে ছিল। তো এটা আসলে তাদের প্রথম কাগজ না, এটা আসলে তাদের কি বলবো দ্বিতীয় সংস্করণ আর কি, নবজন্ম স্কিলটা, তাদের দক্ষতা, ডিজিটাল সংস্করণ বলা যেতে পারে আর কি। হ্যাঁ তো কাগজ যখন বেরিয়েছে ততদিনে আমাদের মানে একটা ক্রেডেনশিয়াল তৈরি হয়ে গেছে আর কি, যে পাঠকদের কাছে
সাধারণ মানুষের সমাজের কাছে, এবং বিশেষ করে আনন্দধারা যেটা আসলে আমরা বলছি গ্ল্যামার লাইফস্টাইল ম্যাগাজিন, ইন্ডাস্ট্রির কাছে এটার আসলে প্রয়োজনীয়তাটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শুধু ক্রেডেনশিয়াল না, প্রয়োজনীয়তাটাও তৈরি হয়ে গেছে। তো সেই সময় এবং শাহাদাত চৌধুরী তখন ওনার পরিণত বয়স, উনি বেশ বড় একটা ওনাকে এফোর্ট দিতে হয়েছে কাগজটা বের করার জন্য, মানে এতগুলো নতুন মানুষকে সাথে নিয়ে। তো কাগজটা যখন আমরা চালাতে পারি, মানে তরুণ বন্ধুরা ওনার, তখন উনি একটু ছুটি নিলেন আর কি, যে উনি একটু আমেরিকা ঘুরে আসবেন। তো হঠাৎ করে আমি একদিন সকালে অফিসে এসে শুনলাম শাহাদাত ভাই আমেরিকা যাচ্ছেন। আমিও মাত্র কয়েকদিন আগে অন্য কোথাও বেশ বড় একটা কাজ শেষ করে বা কিছু একটা করে 10-12 দিন অফিসে ছিলাম, এরকম ফিরলাম। তো চাঁদ ভাইকে আমি খুব বায়না ধরলাম যে আমাদের একটা নতুন ক্যামেরা লাগবে। উনি তো আমার মুখের দিকে তাকিয়ে, আমার একটা জিনিস ওনার অপছন্দ ছিল, আমি সব সময় খুব বেশি ওই কারিগরি দিক সব সময় খুব চাইতাম আর শাহাদাত চৌধুরী এমন একজন মানুষ ছিলেন আমার কাছে, কি উনি আমার খুব কাছের বন্ধু, উনি আমার বস। তখন আমার বিয়ে হয়েছে 96 সালে, কিন্তু তখন আমার ঠিক আমি পারিবারিক ডেবিট বাড়ি হইনি আর কি। তো উনি আমাকে মানে বাবা ছিল, পিতৃ ছিল, গাইড করতেন যে এটা করা ঠিক হবে না, তোমার ফ্যামিলির প্রতি এরকম একটু ফ্যামিলিকে সময় দাও, বা ফ্যামিলিকে এই সময় বেশি সময় দিও না, সামনে সময় দিতে হবে অনেক, তো সেটার জন্য সময়টাকে রাখো আর কি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস, আমাকে মেসেঞ্জারে সবাই নক করছে যে তারা পাচ্ছেন আমাকে দেখতে, তো এখন কি করা যায় এটা? না, এটা হওয়ার কথা না, সবাই দেখছে আপনাকে দাদা। কেউ একজন লিখেছে কি হইল। না 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 দাদা, আমাদেরটা কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, আমাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, আমাদের সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা, আপনার শেয়ারটা কি ঠিকমতো হয়নি দাদা? সেটাই আমি চিন্তা করছি, শেয়ার করার জন্য কি একটু দেখেন আপনি ঠিক আপনি ডিলিট করে দেন, যেটা আপনি করেছিলেন ওটা আপনার ওয়াল থেকে ডিলিট করে দেন। আমরা শুনবো প্রিয় দর্শক, অনেক কথা আছে, অনেক কথা। তিনি ডেভিড দা শুধু একা একাই কাজ করেননি, এজেন্সির হয়ে কাজ করেননি, বিজ্ঞাপন সংস্থার হয়ে কাজ করেননি, তিনি পত্রিকাও কাজ করেছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের অনেক ফটোগ্রাফারই শুধু নিজের মতন করে কাজ করে যান, তার আবার ওই মিডিয়ার যেই অভিজ্ঞতাটা সেটা থাকে না, কিন্তু আমাদের ডেভিড দার কিন্তু আমার সেই অভিজ্ঞতাটাও অনেক ভীষণ দৃঢ়। হ্যাঁ দাদা, তো তখন মাত্র পৃথিবীতে ডিজিটাল ক্যামেরা এসছে। হ্যাঁ, তো সেই তার কিছুদিন আগে আমি একটু এখানে বলে রাখি, আমার ডিজিটাল অভিজ্ঞতাটা তারও একটু আগে থেকে, আমি 96, 97 এবং 98 পর্যন্ত আমি ইউকেতে ছিলাম, ব্রিটেনে ছিলাম। আমি ইউনিভার্সিটি অফ ওয়েলস কার্ডিফে আমি ফটো জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছি, এবং আমাদের পড়াশোনার পুরোটুকু সময় ডিজিটাল ভালো না খারাপ এই বিতর্কে আমাদের সময় কেটেছে। হ্যাঁ, তখন আমাদের কোর্সের মধ্যে পড়ানো হতো যে বিবিসি ডিজিটাল হয়ে যাচ্ছে, বিবিসির আর্কাইভ থেকে এত এত কিছু ফেলে দিচ্ছে, শুধু এইটুক জিনিস রাখা হচ্ছে। এগুলো নিয়ে আমরাও ক্লাসে মানে একাডেমিক্যালি তর্ক বিতর্ক করতাম, ডিজিটালের পক্ষে বিতর্ক। আর আমার একটা জিনিস আছে, আমি টেকনিক্যাল জিনিস খুব পছন্দ করি। আমার যেটুকু প্রয়োজন সেটুকু তো আমি জানি, আমি যেটা জানি না সেটার সম্বন্ধেও কিছু জানি, টেকনিক্যালি আমি এটুকু নিজের সম্বন্ধে যদি বলতে হয় বলতে পারি। আমি টেকনোলজির যেটুকু জানি না সেটুকু সম্বন্ধেও আমি কিছু না কিছু জানি। তো যখন আমি এবং তখন থেকে আমি যে ইমেল ব্যবহার করতাম, আমার কাছে সনি থেকে একদিন একটা ইমেল এসেছিল যে তারা ওদের যে ডিজিটাল রিসার্চ ছিল সেই রিসার্চের আমি মাঝে মধ্যে কমেন্ট করতাম বা আমি সাথে ছিলাম। তো তারা যে ক্যামেরা এনেছে এটা আমি জানতাম না, কিন্তু হঠাৎ করে এত কাজের ব্যস্ততায় 2-3 মাস খেয়াল করে না। তখন তো এইভাবে ইন্টারনেট মানে ফেসবুক, ইউটিউব এত কিছু ছিল না। তখন আমাদের ডিজিটাল লাইফ মানে শুধু ওই কয়েকটা ওয়েবসাইট আর হচ্ছে যে ইমেল, ওয়েবসাইটে এত। তো আমি মাত্র খবরটা জানলাম, আর শাহাদাত ভাই তখন মাত্র আমেরিকা যাচ্ছে। আমি ওনার কাছে একটু বায়না ধরলাম যে আমাকে একটা ডিজিটাল ক্যামেরা চাই। তো উনি বললেন তোমার তো ডিমান্ড কোনোদিন শেষ হবে না, আবার তোমার কথা না রেখেও পারি না।
তো আমি তখন ওনাকে আচ্ছা বললাম, ফারাদ ভাই ক্যামেরাটা আনলে আমার থেকে আপনাদের লাভ বেশি হবে, কারণ আপনাদের খরচ কমে যাবে। তো উনি আমার কথা আচ্ছা বিশ্বাস করছেন না, এবং অফিসের কাউকেও আরো কয়েকজনের সাথে কথা বললাম, তারা ভাবছে আমি বুঝি এটা দুষ্টামি করছি, কারণ আমি আসলে একটু বেশি মানে আনন্দ প্রিয় মানুষ। আমি খুব কঠিন রাইট জিনিসটাকেও রাইট খুব আনন্দের মাধ্যমে প্রকাশ করতে চেষ্টা করি বা গ্রহণ করতে চেষ্টা করি। তো তখন তাদের বললাম যে এটা আসলে ফিল্ম লাগবে না, কোনো প্রিন্ট লাগবে না, একটা জিনিসের উপর বারবার ছবি তোলা যাবে, যত সাধারণভাবে বোঝানো যায়। অর্থাৎ আমরা যে রাইট ল্যাবে প্রতি মাসে 30-40 হাজার টাকা বিল দিয়ে এক একজন ফটোগ্রাফার, কারণ ওখানে আমি ছাড়া আরো কয়েকজন ফটোগ্রাফার ছিলেন, আমাদের যারা কন্ট্রিবিউট করতেন তারাও তো নিজেদের বিভিন্ন প্রজেক্টে তাদেরকে আমরা পয়েন্ট এন্ড শুট, যেটা ওই যে দেখলে ক্লিক করা যায় সেই ধরনের ক্যামেরা দিয়ে প্রজেক্টে পাঠাতাম, তারাও ছবি এনে দিতেন। দেখা যেত 4টা ছবি তোলার জন্য, মাত্র 4টা ছবির জন্য উনি 4টা ছবি তুলেছেন, আমাদের একটা ছবি দরকার, সেটার জন্য 1 রোল ফিল্ম পুরোটুকু নষ্ট হয়েছে, ডেভেলপ করতে হয়েছে, রাইট 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 আর আরেকটা জিনিস যেটা ছিল, অনেক সময় ডেডলাইন মিস করতে হতো, যে কেউ ঢাকার বাইরে থেকে ফিরে আসছে, সে সময় মতো এসে পৌঁছায়নি। আর তখন তো এই ইন্টারনেটের যুগ, বাংলাদেশ এত ভালো ছিল না যে বাইরে থেকে যে ছবি পাঠানো যাবে, বা আমাদের হয়তো ল্যাব থেকে ছবি এসছে কিন্তু প্রিন্টটা ঠিক আমার মন মতো হয়নি, যেটা এখন কাভারে ছাপা যাবে। আবার আমরা ম্যাগাজিনের ভিতরে পোস্টার দিতাম, ওটা আমাদের একটা চুম্বক জিনিস ছিল কাগজ বিক্রি হবার জন্য। তো সব ঠিক আছে, এবং তখন ফটোশপও এত আধুনিক ছিল না যে ছবিটাকে স্ক্যান করে আমরা এডিট করে যে তারকার ছবিটি ছাপা হচ্ছে সেটা সুন্দর করে চেপে দিব। আর এই পুরো জিনিসটা আমার নিয়ন্ত্রণে পুরোপুরি সাদার চৌধুরী থার্ড সংখ্যাকে ফোর্থ সংখ্যা থেকে আমাকে দিয়ে দেন এই কাগজের ছবির ব্যাপার। তো যে কারণে আমি যেহেতু দায়িত্ব পালন করি, আমার কাজটাকে সহজ করার জন্য আমি অনেকটা উদ্গ্রীব ছিলাম যে ডিজিটাল ক্যামেরা ব্যবহার করতে। হ্যাঁ দাদা, তাহলে তাহলে ওই ডিজিটাল যুগে আপনারা মানে এই যে আনন্দধারা এবং সাপ্তাহিক 2000 এই ডিজিটাল যুগটা শুরু কি ওই 99 সালেই? না, এটা 98 শেষ দিকে। আচ্ছা, না কিন্তু পত্রিকা তো তখন আপনারা শুরু করলেন মানে ইয়াতে মানে অ্যাজ এ ফ্যাশন ফটোগ্রাফার, গ্ল্যামার ফটোগ্রাফার আপনারা ডিজিটালি শুরু করলেন 98 সালে। আর সাপ্তাহিক 2000 আর আনন্দধারা ওরা ওই শুরুতেই কি করলেন? এটা 2000 না থাকলেও আমরা কিন্তু 2000 এর আগেই বেরিয়েছে কাগজ। বুঝতে পেরেছি। মানে দামি যখন বের হয় বা এর আগে আমি যখন 2000, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রাইট। তবে এখানে বলি, তখন ক্যামেরা মাত্র 3.2 মেগাপিক্সেল, একটু শেষ না করলে একটু মানে অপূর্ণ রয়ে যাবে। হ্যাঁ বলেন 3.2 মেগাপিক্সেল। আচ্ছা, হ্যাঁ, তো সেটাতে এখন যেমন র ছবি তোলা যায়, সেই ক্যামেরাতে র ছবি তোলা যেত না, টিফ এবং জেপিজি তোলা যেত। আর একটা টিফ ছবি তুললে 7 থেকে 8 সেকেন্ড ক্যামেরাটা থেমে থাকতো সেভ হওয়ার জন্য। আচ্ছা, আমাদের প্রথম মেমোরি কার্ড ছিল 32 মেগাবাইট অনলি। আচ্ছা, পরে আমরা অবশ্য 128 মেগাবাইট ক্যামেরা কিনি, এবং আসলে ডিজিটাল ক্যামেরা তখন আমরা যখন এবং এই ক্যামেরাগুলো আসলে কোনো প্রফেশনাল ইউজের জন্য বানানো হয়নি, এই ক্যামেরাটা হোম ইউজের জন্য বানানো হয়েছে, ফ্যামিলি লাইফে ফ্যামিলিতে কাজ করার জন্য। কিন্তু সেটাকেই আমরা ম্যাগাজিনে ব্যবহার করতাম, ম্যাগাজিনের কভার করতাম, এবং অনেক বড় বড় পোস্টার করতাম। এমনকি আমি ওই ক্যামেরা দিয়ে বিলবোর্ডের ছবিও তুলেছি। আচ্ছা, হ্যাঁ, যেহেতু আমার ফটোশপটা তত খুব প্রথমে আমি বুঝেছিলাম এই ডিজিটাল ছবির ব্যবহার করতে হলে আমাকে আসলে এটা পোস্ট প্রোডাকশনটা জানতে হবে। তখন ফটোশপ 3 বা 4 চলছে। হ্যাঁ, তো আচ্ছা, আমি সম্ভবত প্রথম দেশের প্রফেশনাল ফটোগ্রাফার যাকে ল্যাপটপ কিনতে হয়েছিল, এবং ল্যাপটপ কেনার জন্য আমার পকেটের টাকায় হয়নি, আমাকে ব্যাংকের কাছ থেকে কিছুটা ধার করতে হয়েছিল। এবং এই ল্যাপটপের অনেক মজার স্মৃতি আছে, ওটা নিয়ে হয়তো কখনো লিখলে বা আলাদা গল্প হতে পারে। এবং আমি যখন এই একজন ফটোগ্রাফার ল্যাপটপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা বিশেষ করে আমি তো কমার্শিয়াল কাজ করতাম, এটা অনেক ক্লায়েন্টের কাছে এটা খুব অ্যাপ্রিসিয়েট করেছে, কেউ আবার খুব আহত হয়েছে যে আমি এক জায়গায় প্রেজেন্টেশন দিতে গিয়েছি, ওই ভদ্রলোক তখনও অ্যানালগ সিস্টেমে চলছেন, সে নিজে একটা ইমেলও করতে পারেন না, তার সামনে ফটোগ্রাফার একজন, আমি তাকে কাজ দেখাতে গিয়েছি, ল্যাপটপ নিয়ে ছবি দেখাচ্ছি। তো এটা আবার অনেকে ভালোভাবেও নেয়নি আর কি, একটু ইগোইস্টিক ব্যাপার হয়ে যায় আর কি। এনিওয়ে, এখানে আমরা এই
প্রাসঙ্গিক। দাদা ওই যে ইরাকে তো ধরেন আনন্দধারা তো খুব ভালোভাবে বেরোলো, একটু প্রফেশনালি বেরোলো। বিচিত্রাও কিন্তু শুরু হয়ে গিয়েছিল মোটামুটি লাইফস্টাইল ফটোগ্রাফি ইত্যাদি, শামীম আজাদদের। হ্যাঁ, তো আপনার উল্টো এটা তো বললেন আপনি বিচিত্রা এবং সাপ্তাহিক 2000 এবং ডেভিড বারিকদারের যে অবস্থাটা, এমনি এর বাইরে ওভারঅল বাংলাদেশের চিত্রটা কেমন ছিল ওই সময়, যদি একটু আপনার মতন করে বলতেন আপনার দেখা এই এই ইন্ডাস্ট্রিটার অবস্থা কি ছিল, এই ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিটা, এই বিশেষ করে এই কমার্শিয়াল ফটোগ্রাফি? আচ্ছা, সেই অর্থে কমার্শিয়াল ফটোগ্রাফার যারা ছিলেন তারা কিন্তু সকলে আমার চেয়ে বয়স অনেক বড় ছিল। হ্যাঁ, বিকজ ফিল্মের যুগে ফটোগ্রাফিটা আসলে খুব কঠিন একটা বিষয় ছিল। ছবি তোলাটা ডিজিটালের মতো এত আরাম ছিল না, এবং ওই পর্যায়ে যেতে ওই টেকনিক্যালি ওই পর্যন্ত অ্যাডপ্ট করতে অর্থাৎ মানে কতটা কঠিন ছিল। আমি এমন কিছু একটা করছি যেটা আমি দেখতে পাচ্ছি না খালি চোখে। হ্যাঁ, সে ধরি আমি একজন আর্টিস্টকে, সে আমলেও তো 50,000 1 লাখ টাকা একজন আর্টিস্টের রেমুনারেশন ছিল। হ্যাঁ, তাকে নিয়ে আমি 2 দিনের জন্য হয়তো কক্সবাজারে গিয়েছি একটা ওই শুট করতে। ভিডিওতে তখন দেখা যেত, কিন্তু আমি ছবি তুললাম, ওটা দিয়ে বিলবোর্ড হবে বা কোনো কাজে ব্যবহার হবে, আমার কথার উপরে সকলকে ডিপেন্ড করতে হতো। মানে আমার বলতে ফটোগ্রাফারদের কথা বলছি। হ্যাঁ, তো যে কারণে যারা আসলে ফটোগ্রাফারদেরকে ফিস দিয়ে, মানে ফিস দিয়ে যাদেরকে ব্যবহার করতে, তারা আসলে ওই রকম একজন মানুষকে চাচ্ছিল যারা আসলে চাইতো তাকে, যার উপর তারা ডিপেন্ড করতে পারে। এবং এরকম একজন ডিপেন্ডেবল ফটোগ্রাফার তৈরি হতে গেলে অ্যাটলিস্ট একজন ফটোগ্রাফারের 15-20 বছরের কাজের অভিজ্ঞতা দরকার। সেটা একটা দিক ছিল। আর আরেকটা দিক ছিল, এখনকার মতো আসলে কমার্শিয়াল ফটোগ্রাফি অলওয়েজ টেকনোলজি ডিপেন্ডেন্ট ওয়ার্ক। এটা বিশেষ করে ফটো জার্নালিস্ট যারা, তাদের যেমন দুটো লেন্স, একটা ফ্ল্যাশ, একটা ক্যামেরা হলেই চলে। কমার্শিয়াল ফটোগ্রাফারদের কিন্তু তা না। মানে একদম প্রোডাক্ট ফটোগ্রাফি করা মানে স্টুডিওর ভিতরে তাদেরকে দুর্দান্ত কিছু লাইটিং এর ব্যবস্থা করতে হয়, এবং একটা ডিফারেন্ট ধরনের ম্যাক্রো লেন্সের ব্যবহার বা টিল শিফট লেন্স আমরা যেটাকে বলি, যেটা দিয়ে একটা বিভিন্ন রকম বিষয় আছে আর কি, সেটা দরকার। 2-4 জন অ্যাসিস্ট্যান্ট দরকার। তারপর আবার আউটডোরে যখন ফ্যাশন ফটোগ্রাফি করতে চাই, সেখানেও একটা বিশাল বড় আয়োজনের বিষয়। এখনকার ডিজিটাল ক্যামেরাগুলো যত লাইট সেন্সিটিভ, তখন আমাদের কিন্তু ফিল্ম ক্যামেরা কিন্তু এত লাইট সেন্সিটিভ ছিল না। আমাদের আউটডোরেও কিন্তু অনেক লাইটিং ব্যবহার করতে হতো। আউটিং লাইট ব্যবহার মানে হচ্ছে গিয়ে ক্রু থাকতে হতো সাথে। হ্যাঁ, এবং এই টোটাল টিমের ম্যানেজমেন্টটা, সেটাও আবার একটা কিন্তু দক্ষতার আলাদা দক্ষতার বিষয়। শুধু ছবিটা সুন্দর করলে হবে না, সুন্দর ছবি পর্যন্ত একটা শুটিং এর পরিস্থিতিকে নিয়ে যাওয়ার জন্য সেই ম্যানেজমেন্টেরও তো একটা দক্ষতা দরকার ছিল। যে কারণে আমি বলি, সেই আমলে বিশেষ করে কমার্শিয়াল ফটোগ্রাফাররা কিন্তু অধিকাংশ পরবর্তী বয়সে গিয়ে তারা ফিল্ম মেকার হতেন। আচ্ছা, হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে তাদেরকে আসলে এই জিনিসটা, প্রসেসটাকে যেভাবে রক্ষা করতে হতো, তাতে দেখা যেত ফিল্ম শেখার যে কার্ভ, তারা পুরোটাই হয়তো লার্নিং কার্ভটা পুরোটাই কমপ্লিট করে ফেলেছে, তো কেন তারা ফিল্ম তৈরি করবে। এই তো। আর আরেকটা জিনিস, যে বাজার, আমরা ফটোগ্রাফারও সংখ্যায় কম ছিলাম, তো বাজারও তো ছোট ছিল। আচ্ছা, তবে যেহেতু ফটোগ্রাফিটা একটা ডিফিকাল্ট অ্যাক্ট ছিল, ফটোগ্রাফির পুরো প্রসেসটাই সেই অর্থে, এবং সেই কঠিন কাজ যেহেতু ফটোগ্রাফারদেরকে করতে হতো, ফটোগ্রাফাররা হয়তো আগে একটুখানি বেশি গুরুত্ব পেতেন। দাদা আমি কিন্তু শুনতে পাচ্ছি, আমি আছি। দাদা, আচ্ছা, আমি কি এখানে বলছি যে লাইভটা পাওয়া যাচ্ছে না, আমি বুঝতে পারছি না কি সমস্যা। আমি তো ওয়ালে দাদা আপনি কি আচ্ছা আপনি কি ওই শেয়ারটাকে ডিলিট করেছিলেন পরে? না, তা জানি না, আমি করিনি। আচ্ছা, ডিলিটটা করেন। আপনি আপনার ওয়ালে যান, আমি আপনাকে বলছি, আপনার ওয়ালে যান, ওয়ালে গিয়ে আগে ডিলিট করেন এটা। আচ্ছা, আমার ওয়ালে গিয়েছি, এটা ডিলিট করব, তাই তো? হ্যাঁ, আগে ডিলিট করে দেন। হ্যাঁ, ডিলিট হচ্ছে, ডিলিট। এবার আপনি আমার ওয়ালে যান।
আচ্ছা, আমি যে ডিভাইস দিয়ে করছি এটাতে এখন সরতে হলে কিভাবে করতে হবে? আপনি একটা ট্যাব, নতুন একটা ট্যাব তৈরি করবেন, আপনার ট্যাব নেবেন একটা। প্রিয় দর্শক, আমরা ফিরবো একটু পরেই, যদি আবারও ডেভিডদা আমাদের সঙ্গে যুক্ত হবেন আশা করছি। আপনার মধ্যে একটু খেয়াল করছেন, আমরা কিন্তু স্ট্রিমইয়ার্ড এর গ্রাহক, এখন আমরা কিনেছি স্ট্রিমইয়ার্ড এর সেবা। তাই আপনারা এখন স্ট্রিমইয়ার্ড এর লোগো দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন আমাদের লোগো, নিজস্ব লোগো, ফটোফি লাইভের লোগো এবং ফটোফি একাডেমি অফ ফাইন আর্ট ফটোগ্রাফির লোগো। আমরা শিগগিরই হয়তো কানেক্ট হতে পারবো দাদার সঙ্গে। দাদা, দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে কিন্তু দেখা যাচ্ছে না, ক্যামেরা বন্ধ দাদা। আচ্ছা, আমার ওয়াল ওইটা নিচে নিশ্চয়ই শেয়ার করুন আছে। হ্যাঁ, শেয়ার করুন আপনার ওয়ালে, শেয়ার। ওকে ওকে, এবার আসেন আপনি। হ্যাঁ আসছি। পাচ্ছি না কেন? তুমি পেয়েছিল আমাকে? হ্যাঁ, আপনাকে আমি পেয়েছি, কিন্তু আপনার ক্যামেরা অফ। আপনার সাউন্ড পাচ্ছি আমি, কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। এখন সমস্যা নেই। না, আপনি না, আপনাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন এই তো যে চলে আসছে, এই তো চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, দাদা যা বলছিলেন, যে ওই সময়ের বাজারের কথা বলছিলেন। হ্যাঁ, তো এবং তখন আসলে কিন্তু বাজারটা খুবই ভীষণ এখনকার মতো ছিল না আর কি। তখনকার প্রোডাক্টও ভিন্ন ছিল, ডিজিটাল মিডিয়া বলতে কিছু ছিল না, সামান্য কয়েকটা কাগজ, দু একটা বিলবোর্ড। আর তখন এতটা টেকনিক্যাল জিনিস ছিল না, কিন্তু যেটা হচ্ছে বিষয়, ফটোগ্রাফিটার শিল্প মূল্যটাকে অনেক বেশি মূল্য দেওয়া হতো। এখন যেমন একটা শুধু ওই মানে কি বলবো, হঠাৎ করে খুব তাড়াহুড়োর একটা প্রসেস, তখন কিন্তু সেটা ছিল না। তখন যেটা ছিল, আমাদের অনেক সময় আছে যে অনেক শুটের জন্য আমরা 1 মাস সময় পেয়েছি, ঠিক আছে না? 1 মাস সময় পেয়েছি। এটা প্রথমে আমাদেরকে ডেকে কথা বলা হতো, এরকম একটা কাজ হচ্ছে, তারপর আমরা আমাদের আইডিয়া বলতাম কিভাবে করলে ভালো হতো, মানে প্রি প্রোডাকশনে বেশ বড় সময় দিত। এখন যেমন আমরা অনেক সময় ফটোগ্রাফার, এখন আমি অবশ্য প্রায় বছর 2 ধরে অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রির সাথে নাই, তো এখন যেমন শুনতে পারি যে সকালবেলা ফটোগ্রাফার ফোন পায় যে আমি 10টার মধ্যে যেন এইরকম দাদা, এইরকম ছিল। রাইট, আমি এই বিষয়ে আসবো, এই বিষয়ে ডিটেইল কথা বলার সুযোগ আছে আমার, যে এখনকার সময় এবং তখনকার সময়। দাদা, আপনার কি ওই বিষয়, ওই সময়ের বাজারের বিষয়ে আর কিছু বলার আছে, অ্যাড করার আছে কিছু আর ওই সময়ের? হ্যাঁ, সরি, মানে ওই সময়ের বাজারের বিষয়ে আর কিছু অ্যাড করার কিছু আছে আর? হ্যাঁ, একটা জিনিস আমি বলি, যেমন আমরা সাধারণত একটা কথার কথা বলি যে ওই যাই দিন ভালো, হ্যাঁ, সেই জন্য আমরা বিগত দিনকে ভালো বলছি। এটা শুধু সেটা না, আসলেও তখনকার মানে বিশেষ করে ফটোগ্রাফারদের কাজের একটা আলাদা কি বলবো গুরুত্ব ছিল। এখনো যে গুরুত্ব নাই তা না, তবে গুরুত্বটা একটু অন্যরকম ছিল। ফটোগ্রাফারদের নিয়ন্ত্রণে অনেক কিছু ছিল, যেটা এখন নেই। আমার এরকমও মনে আছে যে সে আমরা হয়তো 5 রোল, আমি তো মিডিয়াম ফরম্যাট ক্যামেরায় ছবি তুলতাম অধিকাংশ সময়, ওখানে একটা ফিল্মে মাত্র 10টা এবং 12টা ছবি উঠতো। তো দেখা যাচ্ছে আমাদের প্রজেক্টের জন্য এবং 5 রোল ছবি তোলার মানে 50টা ছবি, 45 নম্বর ছবি দেখে মনে হচ্ছে আমরা আরেকটু অন্য কিছু করলে বোধহয় ভালো ছবি হবে। তো লাইট ঠিক করে সবকিছু করতে গিয়ে যা হলো, মনে হয় আমার কাছে মনে হলো আরেকটু অন্য কিছু হলে যদি ভালো হয়। তো আমি তখন আমার কাছে আর মাত্র 2 ফ্রেম বাকি আছে, আমি ওই 2 ফ্রেমের মধ্যেই ছবিটা আমাকে কনফার্ম করতে হয়েছে, এবং ওই ছবিটাই আসলে আলটিমেটলি ব্যবহার হয়েছে। হ্যাঁ, তো তার মানে
হ্যাঁ, তখন আমাদের শুধু তাই না, আমার জীবনে এরকম ঘটনা আছে, একটা ছবি তুলে আমি বলেছি এটাই শেষ, আর ছবি তুলতে পারবো না, কারণ ওই ছবিটা তোলাটা এতটা কঠিন ছিল। ওই একটা ছবির পিছনেই সেই আমলে কোটি টাকার বিলবোর্ড সারা দেশে হয়েছে। একটা ছবির কথা বলতে আমি পারি এই ক্ষেত্রে, যেমন আমাদের ক্রিকেট টিম, তারা যখন ওই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করলো, তখন আমাদের একজন কোচ ছিলেন ডেভিড ওয়াটমোর, অস্ট্রেলিয়া বাড়ি তার, বাংলাদেশ টিমের জন্য, ন্যাশনাল টিমের জন্য। তো এটা মানে আমি আইসিসি ওয়ার্ল্ড কাপের পরের কথা বলছি। তো তখন তাকে নিয়ে কিন্তু ইনফ্যাক্ট আমাদের ক্রিকেটের যে এখন যে বিজ্ঞাপনের যুগে আমরা ক্রিকেটারদেরকে ব্যবহার করি, প্রথম ক্রিকেটার কিন্তু ছিলেন না, তো প্রথমে ছিল ডেভিড ওয়াটমোর, তাকে নিয়ে বিজ্ঞাপন হয়েছে, কারণ ওনার হাতেই আসলে আমাদের ক্রিকেটের প্রথম চেঞ্জটা আসে। অবশ্যই আমাদের প্লেয়াররা খেলেছে, আমাদের প্লেয়াররা না খেললে তো আমরা জিততে পারতাম, কিন্তু আসল পরিবর্তনটা ইনফ্যাক্ট ওনার হাতেই ঘটেছিল। তখন বাংলাদেশ ক্রিকেট টিমের স্পন্সর ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আচ্ছা, তো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আমি তখন বোধহয় 2-3 বছর ধরে কাজ করছি। তো একটা ছবির কথা অনেকের মনে থাকতে পারবে, তাকে আমাদের পুরো স্টেডিয়ামটা খালি, স্টেডিয়ামের মধ্যে একটা উইকেটের স্ট্যাম্প লাগানো, এবং ডেভ ওয়াটমোর খুব আনন্দে মানে আরামে বসে, মানে আনন্দ অ্যাজিট পার্কে বসে আছে, এরকম একটা ছবি। এবং এটা যে ফিল্মে ছবি তোলা হতো সেটা অনেকটা প্যানোরামিক, মানে 6 সেন্টিমিটার বাই 17 সেন্টিমিটার, এরকম চিকন লম্বা, হ্যাঁ, একটা প্যানোরামিক 1:3, মানে 1 ইঞ্চি হলে 3 ইঞ্চি এরকম চওড়া একটা ফিল্মে 120 ক্যামেরায়। এবং ওই ক্যামেরাটার এমন বৈশিষ্ট্য ছিল, এটা ঠিক আমি দেখে ফোকাস করা যেত না, যেখানে আমি ফিল্মটা লাগানো সেই থেকে ফিল্মটা বের করে কালো কাপড় দিয়ে মুখ ঢেকে ফোকাস করে, গজ ফিতা দিয়ে ফোকাস করে, তারপর মডেলকে বা আর্টিস্টকে বা প্রোডাক্টকে বসিয়ে ছবি তোলা হতো। এবং আমরা শুধু এক্সপোজার ব্র্যাকেটিং করতে পারতাম, মানে একটা ছবি একটু আন্ডার, একটা ছবি কারেক্ট এক্সপোজার, একটা একটু ওভার, বা আরেকটা অন্যরকম আর কি, মানে একটা ছবি তোলা যেত, এবং 4টা ফ্রেমের মধ্যে একটা ছবি আসলে কারেক্ট হতো সেটা। এবং এই ছবিটা মানে 100 ফিট বা 300 ফিট বড় প্রিন্ট হয়ে আমাদের স্টেডিয়ামের পশ্চিম গেট যেটা, এটার উপরে যে গ্যালারিতে লাগানো হতো, এরকম এটা অনেক বিলবোর্ড হয়েছিল ঢাকাতে সেই সময়। তো আমি জাস্ট একটা ছবির ঘটনা বললাম আর কি, এরকম এই মজার ঘটনা ছিল, একটা ছবির প্রিপারেশন একদিনের প্রিপারেশন ছিল। দাদা এবং আমরা অনেক কমেন্টে কোনো লেআউট ছিল না কোনো। দাদা আমাদের তো অনেক কমেন্ট এসেছে, আমরা কয়েকটা কমেন্ট পড়ি, না হলে আবার আমাদের দর্শকরা খুব মন খারাপ করবেন। মাইকেল লিখেছেন প্রাউড অফ ইউ দাদা, প্লিজ প্লিজ। হ্যাঁ, আনিস মাহমুদ সিলেট থেকে লিখেছেন শুভ কামনা রইল। সিরাজুল লিটন লিখেছেন ডেভিড দাকে দেখে ভালো লাগছে, দাদাকে বেশ স্বাস্থ্যবান লাগছে। ওকে, মাইকেল আবার লিখেছেন গুড টু সি ইউ দাদা। ওকে, দাদার সাউন্ড কম পাচ্ছে আনিস বলেছিল, আনিস সাউন্ড বাড়ান, আমার কাছে কিন্তু ঠিকই আছে দাদার সাউন্ড। ওকে, ফয়সাল সুমন লিখেছেন অল ওকে সালাম ভাইয়া, মানে ওই যে আমরা যখন সমস্যার কথা বলছিলাম তখনকার প্রশ্ন এটা, কমেন্ট এটা। ডেভিড ভাইয়া, আচ্ছা এটা গেল। আরেকটা রাদ সারার বিন কামাল লিখেছেন লেজেন্ড। ওকে, রাফায়েত হক খান সিলেট থেকে লিখেছেন দাদা টেক রিগার্ডস, I wish to use flagship Nikon D3S right now on 2020. What you say? যাই হোক, এটা পরে আমরা নিব। মাইকেল আরো কমেন্ট করেছেন ইমশিয়াত শরীফ, আচ্ছা সাউন্ড কমের কথা বলছেন তিনি। আরো কমেন্ট করেছেন নেহেমিয়া উৎস বিশ্বাস, আরো কমেন্ট করেছেন অলওয়েজ আই মিট ডেভিড ভাই, I learned something new লিখেছেন মাহবুবে সুহানি প্রত্যয়। আচ্ছা, নেহের সিদ্দিক লিখেছেন আমি আইলাম নিউ ইয়র্ক থেকে। হ্যাঁ হ্যাঁ, জয় অধিকারী লিখেছেন পল ডেভিড বারিকদার মামা, অনেকদিন পরে দেখে ভালো লাগলো, অনেকদিন আগে চন্দন ভাইয়ের স্টুডিওতে কথা হয়েছিল, অসুস্থ ছিলেন, এখন তো পুরোপুরি সুস্থ মনে হয়। হ্যাঁ সুস্থ আমাদের ডেভিডদা। মনিরুল ইসলাম লিখেছেন বিরহের সাম্পান এবার এলো আমপান, লাল সালাম হে সালাম আপনারই উসিলায়,
দাদাকে বহুদিন পর পেলাম। আচ্ছা, তিনি একটু ছন্দে ছন্দে লিখেছেন আর কি। নাফিজা আফরোজ লিখেছেন হ্যালো পল ডেভিড দা। ওরে বাবা, অনেক কমেন্ট। ডেভিড ভাই কেমন আছেন লিখেছেন নেহের সিদ্দিক। সিদ্দিক এন্ড্রু স্মিথ লিটু লিখেছেন বড়দা অনেক ভালো লাগছে, বড়দা এখন সম্পূর্ণ সুস্থ, আমেন। ওকে, নেহের সিদ্দিক আরো লিখেছেন আমাদের দেশের দামি ফটোগ্রাফার ডেভিড দা। হ্যাঁ, একদম তাই, একদম তাই। ডেভিড দা, এবার আরো একটু সামনের দিকে আগাই। তো আপনি ফিল্ম ক্যামেরার কথা বলছিলেন এবং ফিল্ম ক্যামেরার জটিলতা সমস্যার কথা বলছিলেন। আমি নিজেও কিছুটা জানি যে পত্রিকায় কিভাবে ছাপা হতো। আপনি একটু বলেন না, ওই তখন এই যে গ্ল্যামার ফটোগ্রাফি, ফ্যাশন ফটোগ্রাফি, মডেলদের ছবি ফিল্মে তুলে কেটে কেটে কিভাবে পেস্টিং করা হতো ইত্যাদি, এটা যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলতেন, এই জটিল প্রক্রিয়াটা এখন যেরকম খুব ইজি হয়ে গেছে, তখন তো এত ইজি ছিল না। কিভাবে ফুটিয়ে তুলতেন আপনারা এই প্রতিকূলতার মধ্যেও? আচ্ছা, মানে সব এখনকার সাথে তখনকার যদি পার্থক্যটা ধরি, এখন যেমন মানে আমি ফেসবুক খুললেই, ইভেন আমি প্রায় গত বছর দিয়ে কিন্তু আমি এই গ্ল্যামার প্যাটার্ন থেকে আমার শারীরিক অসুবিধার কারণে আমি একটু দূরে ছিলাম। তারপরে সপ্তাহে 2-1 জন মানুষ আমাকে নক করে আমাকে তাদের পোর্টফোলিও দিত যে আমি কাজ করতে চাই। তার মধ্যে ছোট বাচ্চা, মানে কিশোর কিশোরী, বৃদ্ধ সবই আছে, মানে সব বয়সের মানুষই কিন্তু আমাদেরকে করে ছবি দেয় যে তারা আমাদের সাথে কাজ করতে চায়। সেই আমলে কিন্তু তা ছিল না। আমার একবার মনে আছে, একটা কাজ করার জন্য আমাদের অনেকজন মডেল দরকার। সেই সময় আমরা কি করেছিলাম, আমার এক বান্ধবীকে আমার কার্ড দিয়ে বলেছিলাম তুই নিউ মার্কেটে যা, সুন্দর মেয়ে যাদের হাইট সুন্দর তাদেরকে বোঝানো ছিল যে যার হাইট সুন্দর এবং স্লিম লাগবে, এরকম আমাদের 4-5 জন মডেল লাগবে, তোরা তাদেরকে আমার কার্ডটা দিয়ে কথা বলবি। কিভাবে মোটিভেট করতে হয় এইভাবে মানে আমরা চেষ্টা করতাম। হ্যাঁ, প্রথমে 10 জনের মধ্যে 1 জন বা 2 জন রাজি হতো, আবার যে রাজি হতো না তাকে বলা হতো আচ্ছা ঠিক আছে আপনি কার্ডটা রেখে দিন, যদি আপনি মনে করেন যে আপনি যোগাযোগ করবেন বা পরে যদি আপনার ঘরে গিয়ে কথা বলে মনে হলো যে আপনি কাজ করতে চান বা আপনি এদিকে আসতে চান, তখন ফোন দিয়ে এখনই আপনি ডিসিশন নেওয়ার দরকার নেই, কার্ডটা রেখে দিন। এরকম বিভিন্ন ভাবে। আবার রাজি হয়ে গেলে আচ্ছা আসেন না একটু বসে এক গ্লাস লাচ্ছি খেতে খেতে কথা বলি। মানে তখন আমরা কিন্তু মেয়েদেরকে অ্যাপ্রোচ করতে পারতাম না যে আপনি মডেল হন। একে তো আমরা কনজারভেটিভ সোসাইটি না, এরকম বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফোন দিয়ে আসতে হতো। হ্যাঁ, যেটা এখন বিশেষ করে মডেলদেরকে ইন্ডাস্ট্রিতে আসার ক্ষেত্রে মডেলরা নিজেরা ইনিশিয়েটিভ নেয়। দাদা, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি দাদা। একটা জিনিস আমার কাছে আরেকটা একটু নেটওয়ার্কের সমস্যা ছিল। আরেকটা জিনিস খুব সমস্যা ছিল, ছেলে হোক মেয়ে হোক বাচ্চা হোক, মডেল যদি একজন হয় তার সাথে 3 থেকে 4 জন পরিবারের লোক আসতো একটা দেখতে। তো যদি মনে করেন আপনি একটা ছোট কাজে 4 জন মডেলকে একটা ছবি তুলবো, তার সাথে যদি 2 জন 3 জন করে পরিবারের লোক এসে আমার কাজের পাশে দাঁড়িয়ে থাকতো যে কি ধরনের অবস্থা, হ্যাঁ বুঝতে পারছেন। হ্যাঁ, ওইটা ম্যানেজ করাটাও একটা ডিফিকাল্ট বিষয়। তবে সেটা অবশ্য আমরা এই যে আনন্দধারা সাপ্তাহিক 2000 পর্যন্ত আস্তে আস্তে অনেকটা কাটিয়ে উঠেছিলাম। আমি ঘটনাটা বললাম আরেকটু আগের পর। দাদা শুনতে পাচ্ছি কিন্তু? আচ্ছা হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে সেই সময় আমাদের শুটটা যদি একদম বলতেই হয়, প্রথম যে ঘটনাটা আমার যার মাধ্যমে আমরা পথ চলা শুরু হলো, সেটা হচ্ছে আমাদের এক বন্ধু আছেন কাউসার মাহমুদ, যার একটি বিজ্ঞাপনী সংস্থা আছে কারুজ নাম। আচ্ছা, তো তখন আমার এবং কাউসার মাহমুদ আমরা কিন্তু একদম একই বয়সী, একই পাড়ায় থাকি এবং আমাদের কিন্তু শুটা হয়েছে একই সাথে। আমি 94 সালের একই পাড়া মানে কোন পাড়ার কথা বলছেন? কোন এলাকার কথা বলছেন দাদা? মগবাজার দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মগবাজার দিলে থাকতাম, আর আমাদের এখানে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী
ফ্রেঞ্চ ফিলোসোফার গাইড আকাশ মাহমুদ, ওনার একটা স্টুডিও আছে, স্টুডিও পদ্মা। তো এখানে আমরা বিকেল বেলা আড্ডা মারতাম। এখানে এই এলাকাটায় আড্ডা মারতেন আমাদের সাথে। আমাদের এখানে অনেক গুণীজন আড্ডা মারতে আসতেন। এখানে একটা লাইব্রেরিও ছিল, হ্যাঁ, যেখানে আমাদের যে গোলাম মোস্তফা ভাই, যিনি গোলাম মোস্তফা ভাই যেটা উনি করতেন, আমাদের সুবর্ণ মোস্তফার বাবার কথা বলছি। আচ্ছা, সুবর্ণ মোস্তফার বাবা। হ্যাঁ হ্যাঁ। তারপরে আমিরুল হক ভাই, যিনি এখনো অভিনয় করেন, ওনাদের একটা ক্লাবের মতো ছিল, তো ওখানে আমরাও আড্ডা মারতে আসতাম। তো সেখানে একদিন কাউসার মাহমুদের সাথে দেখা, তো আমাকে আকাশ ভাই বলছেন, আর কি আকাশ মাহমুদ বলছি, কোরিওগ্রাফার আকাশ মাহমুদ ভাই, উনি আমাকে বললেন যে কাউসার এখানে একটা অফিস করছে, অনেক বড় জায়গা, চাইলে ডেভিড আপনি ওনার সাথে শেয়ার করতে পারেন। তো আমি মগবাজার মোড়েই, যেটাকে মিডিয়া গলি বলে, মিডিয়া গলিতে ঢোকার প্রথমেই যে বাড়িটা, ঢোকার পরে প্রথমে বাড়িটা, ওটার নিচতলায় কাউসার মাহমুদের অফিস ছিল, এবং সেখানে আমার স্টুডিও ছিল, প্রথম স্টুডিও আমার সেটা। এটা 94 সালের ঘটনা। এবং এখান থেকেই আসলে আমাদের এই ফ্যাশন ফটোগ্রাফিটা ফর্মালি শুরু। এর আগে অনেকটা চোরাগুপ্তা হামলার মতো আর কি, মানে এখানে ওখানে ঘুরে কাজ করতে, নিজের কোনো স্থায়ী ঠিকানা ছিল না। তো সেখান থেকেই শুরু। এবং কাউসার মাহমুদের ফার্মের মধ্যে আবার একটা জিনিস চালু হয়েছিল, চালু করেছিল তার ব্যবসার অংশ হিসাবে, মডেলদেরকে গ্রুমিং করা। এই গ্রুমারদের মধ্যে আমাদের এখনকার এই যে মৌ কথা বলছি, মৌ ছিলেন, তারপর তানিয়া ছিলেন, ফয়সাল ছিলেন, আরো অনেক মডেলরা ছিলেন আর কি, যারা ক্লাস করাতেন আর কি। তখন থেকে আসলে আমরা আস্তে আস্তে ওটাই আমার সম্ভবত মনে হয় বাংলাদেশের প্রথম মডেলিং শেখার স্কুল আমার জানা মতো, বা এই মিডিয়াতে যারা আসবে তাদের প্রথম স্কুল আছে। তো সেখানে আমি একজন ইনস্ট্রাক্টর ছিলাম, এবং আমি আবার একই সাথে ছবিও তুলতাম। একটা ছবির কথা না বললেই না, একটা ছবির ঘটনার কথা। আমার সেই অফিস মানে তো আমার স্টুডিও আর কি, যেখানে মডেলদের ছবি তোলা হচ্ছে। তো অনেক ছবি ভিতরে তোলার পর আমার কেন জানি মনে হলো আমি আসলে আউটডোরে ছবি তুলতে চাই। আমি আসলে ফটোগ্রাফি শুরুই করেছি আসলে ঘুরে বেড়াবো বলে। সেখানে আমি স্টুডিওর ভেতরে রোজ নিজেকে বদ্ধ করে ফেলতেছি, আমার কাছে ভালো লাগলো না। আচ্ছা, তারপরে আবার তখন আমি মনে হলো যে বাইরের ছবি তুলবো, তার চাইতে হ্যাঁ ঠিক আছে, আমরা এমনভাবে ছবিটা তুলি, এই যে আমি সকলকে কষ্ট করে বাইরে নিয়ে যাচ্ছি, এই ছবিগুলো যেন এমন একটা রেজাল্ট দেয় যেটার কারণে সকলের মনে করে যে ডেভিড আমাদের কিছু কষ্টটা দিল, এই কষ্টের বিনিময়ে আমরা অনেক কিছু পেয়েছি। তো আমরা প্রথম শ্যুটটা যেটা রেডি করলাম, আমরা আর্ট কলেজ, ঢাকায় যে আর্ট কলেজ যেটা শাহবাগের জাদুঘরের কাছে, তার উল্টো দিকে যে সরোয়ার্দী পার্কে ঢোকার জায়গা, ওখান দিয়ে একটা শুটিং এর ব্যবস্থা করলাম, মডেলদেরকে নেওয়া হলো। এবং ভোর 4টায় আমরা লোকেশনে পৌঁছাবো বলে আমি আমার ক্রুদের সাথে, আমাকে যারা অ্যাসিস্ট করবে তাদেরকে নিয়ে আমরা রাতেই স্টুডিওতে থেকে গেলাম। হ্যাঁ, এবং সবচেয়ে দুঃসাহসী কাজটা যেটা ছিল, তখন বাংলাদেশ টেলিভিশন হচ্ছে মহাকর্তা অধিকর্তার চাইতেও বড় কিছু যদি থেকে থাকে। বাংলাদেশ টেলিভিশনের চাইতে বড় মস্তাক মাছ তখন পেয়েছিল, মানে কথার কথা। তাদের মানে যত ধরনের, ইভেন যে ভদ্রলোক বাংলাদেশ টেলিভিশনের গেটে দাঁড়িয়ে থাকতেন, তিনিও মনে হয় আমাদের যে কোনো মানে সামরিক বাহিনীর কথা যদি বলি, কোনো একজন ব্রিগেড কমান্ডারের মতো সে তার ক্ষমতা ছিল। সেই সময় বাংলাদেশ টেলিভিশনের চিফ মেকআপ আর্টিস্ট, তাকে আমি কল দিয়েছি ভোর 4টার সময়। আচ্ছা, মানে অ্যাজ ইফ আমি যদি এখন ধরা যায় এপিসির যিনি এমডি, তাকে যদি বলি ভোর 4টার সময় আমার সাথে কাজ করতে হবে, যেরকম ঠিক সেই রকম একটা বিষয় ছিল। উনি তার আগের দিন আমার কাছে আসলেন, 4টায় কি সত্যি আসতে হবে ডেভিড ভাই? আচ্ছা, উনি কিন্তু বয়সে আমার বাবার চেয়ে অনেক বড় ছিলেন, উনি এখন আর নাই, কিন্তু অসম্ভব ভালো একটা মানুষ ছিলেন। তো আমি ওনাকে বোঝালাম যে আমি এই কারণে ভোর 4টায় কাজটা করতে চাই, আমি কোনো রকমের কোনো রিফ্লেক্টর ব্যবহার করব না, কোনো লাইট ব্যবহার করব না, সকালের যে সূর্যটা উঠবে সেই আলোতে আমাদের এই কাপড়, মানে যে ফেব্রিকটা
একটু ফ্যান্টাসি টাইপের একটা জিনিস, মানে আমাদের একজন মডেল ছিল যে দেখতে একটু বিদেশিদের মতো, ছবিগুলো অবশ্য আমার কাছে নয়, সেই ছবিগুলো কাউসার মাহমুদের কাছে সযত্নে আছে আমি জানি। আবার আমাদের দেশি মডেল মিলিয়ে আমরা একটা মাল্টি ন্যাশনাল একটা লুক দিতে চেয়েছি সেই সময়, যে কারণে ভোরবেলার কুয়াশাতে একটা আনআইডেন্টিফিক্যাল একটা সিকোয়েন্স তৈরি হয়। আমি আগে সকালবেলা গিয়ে লোকেশন রেডি করে এসেছি, তারপরে সারাদিন ধরে প্রিপারেশন নিয়েছি, নিজের হাতে কাপড় আয়রন করা হয়েছে, কারণ যাকে আয়রন করতে দেওয়া হয়েছে সে আয়রন করে আবার কাপড়গুলো ভাঁজ করে ব্যাগে ভরে আমার কাছে দিয়ে গেছে। পরে যখন আমি দেখলাম যে কালকে শুট করতে যাব, তখন রাতের বেলা না ঘুমিয়ে নিজেই কাপড়গুলো একটু বাইরে। হ্যাঁ, তো তবে শুটটা খুব সাকসেসফুলি শেষ হয়েছিল। ছবি তো আসলে সকলে খুব পছন্দ করেছে এবং এখানে মডেল যারা ছিল প্রত্যেকে একটা করে ছবি বড় করে প্রিন্ট করে নিয়েছিল তাদের ঘরে সাজানোর জন্য। দাদা, আপনার সেই সময়ের কথার তো চ্যালেঞ্জ গুলো জানলাম, এবং আমি জানি যে এই কথার শেষ নেই, এত রকমের চ্যালেঞ্জ ও প্রতিকূলতা আপনারা পার করেছেন। আচ্ছা, তো তখনকার টাইম তো গেল দাদা, এখনকার যে আপনার আমাদের যে ফ্যাশন, বিজ্ঞাপন, ইন্ডাস্ট্রিয়াল ফটোগ্রাফি, গ্ল্যামার ফটোগ্রাফি ইত্যাদির যে বাজার, এই বাজারটা আপনি কেমন আছে বলে মনে করেন? কতটা স্টেবল বা কতটা ভায়াবল, কতটা প্রমিজিং আপনার কি মনে হয় এখন বর্তমানে ইন্ডাস্ট্রিটা? অবশ্যই ইন্ডাস্ট্রিটা প্রমিজিং, কিন্তু আসলে যেটা হচ্ছে গিয়ে এখন যুগটা এতটাই বাঁকা, মানে বিভিন্ন হঠাৎ এমন ভাবে বেঁকে যাচ্ছে, একদম 90 ডিগ্রি টার্ন। এই বাঁকের মধ্যে আসলে মানে নিজেকে মানিয়ে নেওয়াটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই ইন্ডাস্ট্রির। যেমন আমি বলি, ঢাকা শহরের যারা একটু ভালো কাজ করছিলেন বা কাজ নিয়ে বেশি ব্যস্ত, তাদের অধিকাংশ সময় কিন্তু আমরা বিলবোর্ডের ছবি তোলায় ব্যস্ত। মানে যে কোনো একটা বিজ্ঞাপন বিলবোর্ডে যাবে, বিলবোর্ডে ব্যবহার হবে, সেটার জন্য একজন ফটোগ্রাফার, আমরা ধরুন 4-5 জন বা 8-10 জন ফটোগ্রাফার ছিলাম। হয়তো এখন হয়তো একটু বেড়ে যেত, কিন্তু এখন আর বিলবোর্ড কিন্তু শুধু প্রিন্ট নাই, এখন কিন্তু বিলবোর্ড গুলো একটা ডিজিটাল হয়ে গেছে। ডিজিটাল মানে ওখানে কিন্তু মুভিং ইমেজ, মানে মুভি দেখানো যায়। সুতরাং আর স্টিল ছবির কিন্তু বিলবোর্ড তোলা হচ্ছে না, মানে বিলবোর্ডের জন্য কিন্তু স্টিল ছবি তোলা হচ্ছে না, কিন্তু আগে যেমন আমরা বিভিন্ন যে কনসেপ্ট তৈরি করে একটা প্রি প্রোডাকশন মিটিং করে গিয়ে ছবি করতাম, যে এবং আমাদেরকে বিলবোর্ডগুলো প্রি প্রোডাকশন মিটিংয়ে হাজির করা থাকতো, যে এজেন্সি বিলবোর্ডগুলো সংস্থান করবে, বিলবোর্ডগুলো কোন দিকে লাগানো, বিলবোর্ডের সাইজ কি, হ্যাঁ কি সাইজের ছবি করে দিতে হবে, এগুলো নিয়ে বিভিন্ন রকম আলাপ আলোচনা করে তারপর আমরা একটা শুটে যেতাম। এখন কিন্তু আর সেসব হচ্ছে না, এখন শুধু সাদা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি তোলা হচ্ছে একজন কোনো ফেমাস আর্টিস্টের, তারপর বিভিন্ন রকম ওই প্রাইসের সাথে যে একটা কিনলে দুটা ফ্রি বা দুটা কিনলে একটা ফ্রি, এরকম একটা কিছু দিকে তার সাথে মডেল একটা প্রোডাক্ট হাতে নিয়ে ধরে দাঁড়িয়ে আছে। এটাকে আসলে আমি অ্যাডভার্টাইজিং ফটোগ্রাফি বলবো। এবং যেহেতু ওই বিলবোর্ড নাই, ছবির বিলবোর্ড না থাকার কারণে ফ্যাশনের কিন্তু ফিল্ম হয়ে যাচ্ছে, এখন কিন্তু স্টিল ছবি হচ্ছে না, ফ্যাশনের কিন্তু ফিল্ম হয়ে যাচ্ছে, সেই ফিল্ম হয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তবে অবশ্যই একটা কথা আমি একটু আগে বলিনি, আমরা আসলে বিলবোর্ডের নাম করে ঢাকা শহরকে যে পরিমাণ নোংরা করে ফেলেছিলাম, হ্যাঁ সেটা সেই নোংরার হাত থেকে অন্তত ইলেকট্রনিক ভিডিওগুলো আমার মানে ডিসপ্লেগুলো আমাদেরকে বাঁচিয়েছে। আচ্ছা, তবে আমাদের ইন্ডাস্ট্রির তো একটা যে ফটোগ্রাফার আমাদের তো একটা ক্ষতি তো হয়েই গেছে। তবে যেহেতু আবার সমস্ত কোম্পানিগুলো বিভিন্ন রকমের ওয়েবসাইট করছে, মানে অনেক মাল্টি ডাইমেনশনাল আমরা বিষয় দাদা, মাল্টি ডাইমেনশনাল তো পাচ্ছি আমরা। দাদা মাল্টি ডাইমেনশনাল শুধু ছবি তোলাটা শিখলে একজন কমার্শিয়াল ফটোগ্রাফার হতে পারছে না, তাকে আরো অনেক কিছু শিখতে হচ্ছে। এটা একটা চ্যালেঞ্জ। দাদা এই চ্যালেঞ্জের কথা বললেন এবং মাল্টি ডাইমেনশনাল কথা বললেন এবং ক্লায়েন্টদের চাহিদার কথাও বললেন, কিন্তু আর্থিক ব্যাপারটা কেমন? তারা কি এই যেরকম তাদের চাহিদা, আর্থিক ব্যাপারও কি তারা অনেক এরকমই উদার, এরকমই ওপেন? এটা আসলে ডিপেন্ড করে, এটা একদমই ডিপেন্ড করে। হ্যাঁ, ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারি করে, ফটোগ্রাফার টু ফটোগ্রাফার ভ্যারি করে।
এখন আসলে একটা সময় ছিল যে এক ধরনের একটা রেট ছিল যে ফটোগ্রাফাররা এইরকম যারা ট্রান্সপারেন্সি মিডিয়াম ফরম্যাট ট্রান্সপারেন্সি তোলে তারা এই পরিমাণ রেট নেয়, বা যারা আরেকটু ছোট তারা এই পরিমাণ রেট, একটা ক্যাটাগরি টাইপের ইয়ে ছিল। এখন আর সেটা তেমন কিছু নাই, এখন সবাইকে সবকিছু করতে হচ্ছে। দাদা আমরা আরো একটা কমেন্ট দেখি কেমন। আরেকটা জিনিস যেটা না বলেন আর আপনারটা বলে নেন দাদা। না সরি বলে নেন আরেকটা জিনিস। আরেকটা জিনিস যেটা আমাদের এখন ডিজিটাল ক্যামেরা ফটোগ্রাফিকে অনেকটাই সহজ করে দিয়েছে, যে কারণে আমাদের বাজারে ফটোগ্রাফার প্রচুর। হ্যাঁ মানে এবং আমাদের বাজারটাও কিন্তু মানে কাজের বাজারটাও অনেক বড়। কিন্তু মানে এক সময় হতে ছিল ঢাকা শহরে 20 থেকে 25টা অ্যাড ফার্ম ছিল, সেটা এখন মনে হয় 250-এরও বেশি হয়। দাদা এই আলোচনা আমরা বুঝবো, আমরা এই আলোচনা একটু বড় দাদা একটু থেমে আসছে, একটু নেটওয়ার্কের প্রবলেম। এখন ঠিক আছে? কাজের ক্ষেত্রে বড় হয়ে গেছে, তার মানে আমি এইভাবে যদি আচ্ছা এইভাবে যদি আমরা তুলনা করি যে আমাদের যে জমিতে চাষ হবে সেই জমিটার উর্বরতা অনেক বেড়েছে, আসলেও তাই। তো উর্বর জমিতে ফসলের সাথে সাথে কিন্তু আগাছাও অনেক বাড়ে। আচ্ছা, আগাছারও অনেক জন্ম হয়। জমিটা যখন উর্বর সেখানে আগাছারও কি হয়। তো আমি অনেক ধরনের আগাছা এখন আছে যেটা আসলে এই যুগ চেঞ্জের সাথে সাথে ওই যুগের আগাছা আর কি, এগুলো হয়তো পরিষ্কার করে আবার মানে ভালো মতো চাষ দিলে আবার হয়তো ঠিক হয়ে যায়। এটাকে আমি মোটেই নেগেটিভ হিসেবে দেখছি না, তবে এটা এই সময়ের চ্যালেঞ্জ। রাইট দাদা, আমরা কয়েকটা কমেন্ট নেই, কমেন্ট বুঝি কমেন্ট প্রচুর জমে গেছে। আমরা একটু কমেন্ট নেই। আপনাকে ভালোবাসে এরকম মানুষের অভাব নেই, এখানে প্রচুর কমেন্ট আসছে, কোনটা রেখে কোনটা নেই। আচ্ছা এখানে হ্যাঁ মনিরুল ইসলাম বলেছেন, মনিরুল ইসলাম আমাদের প্রিয় এনটিভির সাংবাদিক, তিনি বলেছেন সামটাইমস সামথিং অ্যাবাউট প্রোডাক্ট ফটোগ্রাফি অলসো। দাদা মানে প্রোডাক্ট ফটোগ্রাফির কথা বলছেন, একটা বলবেন দাদা। যাই হোক, সামি আল জাবের লিখেছেন, ডেভিড ভাই, সুদীপ্ত ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রকাশ মজুমদার লিখেছেন, খুব ভালো লাগলো দেখে তোমাকে ডেভিড। ওকে, এবার লিখেছেন এন্ড্রু বিরাজ, তিনি লিখেছেন so good to see you দাদা, a great inspiration in Bangladesh commercial photography industry, a master in techniques and a great mentor to the newbies. ওকে, হ্যাঁ আপনার হাত ধরেই সে সাপ্তাহিক 2000 জয়েন করেছিল, সেটা আমাদের লাইভে এসে বলেছে। জি দাদা আর কয়েকটা কমেন্ট নেই, আর কয়েকটা কমেন্ট নিয়ে একবারে আলোচনা আসি। হ্যাঁ, প্রত্যয় লিখেছেন, ভাইয়া জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু এক্সপেরিয়েন্স বললে আমরা শিখতে পারবো। হ্যাঁ, আমরা ওটাতে আমরা যাব। রাফি আজিম লিখেছেন, সুদীপ্ত দা আর ডেভিড দা আমার ফটোগ্রাফি লাইফের অন্যতম গুরুত্বপূর্ণ দুজন মানুষ, যেখানে যেভাবে পেরেছেন এই দুজন মানুষ আমাকে সাপোর্ট করেছেন। ওর আরেকটা সম্পূরক কমেন্ট, যেখানে আটকে গিয়েছি এবং থেমে গিয়েছি তখনই এই দুজন মানুষ নতুন পথ দেখিয়েছেন, সামনে এগিয়ে যেতে সাহায্য করেছেন। আপনার প্রশংসা করে যখনই কথা হয় ডেভিড দা সারাদিন ডেভিড দাই করে। রাফি কে এ রহমান লিখেছেন, প্রাইসলেস এক্সপেরিয়েন্সেস, গ্রেট টু সি ইউ স্যার। আচ্ছা, আরো অনেক কমেন্ট, একটা বিশাল এক কমেন্ট আমাদের মুখ ঢেকে যায়। পলাশ রহমান লিখেছেন, তার বিভিন্ন স্মৃতির কথা লিখেছেন, আমরা সময় পেলে তার এই কমেন্টটা পড়বো। দাদা আরেকটা প্রশ্ন করবো নাকি আপনি আরো কিছু অ্যাড করবেন? আমার একটু অ্যাড করার আছে আসলে, বিশেষ করে আমি কিন্তু একটু চিন্তিত আমাদের তরুণ বন্ধুরা যারা এই পেশায় আসছেন তাদেরকে নিয়ে। হ্যাঁ দাদা এটা আমার প্রশ্ন আছে, আমি ওটাতে যাব, তখন আপনি বলার সুযোগ পাবেন। দাদা এটা নিয়ে আমার প্রশ্ন আছে, আমি ওটাতে আসবো আমি দাদা। হ্যাঁ দাদা, এই যে এইটাই সেই প্রশ্ন, মানে ধরেন এখন তো যে এই প্রশ্নটাই ছিল, এটা যে
এখন তো অনেক ফটোগ্রাফার এখন এই ইন্ডাস্ট্রিতে চলে আসছে, হ্যাঁ, তো ক্যামেরা কিনছে, আসছে, অনেকে শখের বসে আসছে, অনেকে নিজের কেরিয়ার করতেই আসছে। তো এই জায়গায় কেরিয়ার করার ক্ষেত্রে আপনি 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 তাদেরকে কি পরামর্শ দেবেন দাদা, যে এই জায়গাটা তো কেরিয়ার করাটা কি খুব সহজ নাকি খুব কঠিন, বা কঠিন হলে সেটা কিভাবে মোকাবেলা করবে কেরিয়ার করার ক্ষেত্রে দাদা? আচ্ছা, মানে ভালো কিছু আপনি করার যেটা জন্য বলছিলেন। পৃথিবীতে কখনোই সহজ বলতে কিছু ছিল না। ওকে, হ্যাঁ, ওকে। মানে ভালো কিছু করার জন্য পৃথিবীতে সহজ বলতে কখনোই কিছু ছিল না। সহজে কোনো কিছু আসলে অ্যাচিভ করা যায় না। এটা সবসময় কঠিন রাইট, ছিল রাইট। ভালো কিছু। সে যে সেক্টরে বলি না কেন, ফটোগ্রাফি হোক আর যাই হোক, যে কোনো ধরনের ক্ষেত্রে বলি। কিন্তু এখানে যুগের সাথে কিছু জিনিসের পরিবর্তন ঘটে। যেটা হচ্ছে গিয়ে আমরা যদি ফটোগ্রাফিকে একদম ভাগ করে নিই, যে বিভিন্ন ক্লাসিফাই করি, যেমন যারা চাকরি করবে, সে নিউজ ফটোগ্রাফার যারা হবে বা ফটো জার্নালিজম যারা করবে, ডকুমেন্টারি যারা করবে, হ্যাঁ, তাদের তারা যদিও বা প্রফেশনাল ফটোগ্রাফার, কিন্তু আমরা যে ফটোগ্রাফিকে নিয়ে আলাপ করছি, প্রফেশনাল ফটোগ্রাফার বলতে কিন্তু তাদেরকেই বোঝানো হয়েছে। হ্যাঁ, আর অন্য ফটোগ্রাফার যারা, তাদেরকে কিন্তু নিউজ ফটোগ্রাফার বলা হচ্ছে বা ফটো জার্নালিস্ট বলা হচ্ছে বা ডকুমেন্টারি ফটোগ্রাফার বলা হচ্ছে। হ্যাঁ, রাইট। কিন্তু যারা কমার্শিয়াল কাজ করে তাদেরকেই কিন্তু প্রফেশনাল, মানে সংজ্ঞায়িত করা হয়েছে তাদেরকেই। তো আর আরেক রকমের ফটোগ্রাফার, আরেক রকমের ফটোগ্রাফার আছে, ফটোগ্রাফি যারা চর্চা করেন, তাদের মধ্যে শৌখিন ফটোগ্রাফার, যারা আসলে শখ করেই ছবি তোলে। তাদের এটা আসলে শুধু শৌখিনতার জন্য, হয়তো পৃথিবীর বিভিন্ন জায়গায় কম্পিটিশনে ছবি দিতে চান বা বিভিন্ন এক্সিবিশনে পার্টিসিপেট করতে চান, বা শখ করে তার কালেকশনে ঘুরে বেড়ান দিয়ে সারা পৃথিবী, সে তার স্মৃতিটাকে ধরে রাখতে চায়। তো এরকম আরো হাজার রকমের শৌখিনতার বিষয় থাকতে পারে। তাদেরকে নিয়ে কথা বলার জন্য আমি কোনো দায়বদ্ধতা ফিল করছি না। তারা যদি শিখতে চায়, সুন্দর, ভালো শিখুক, আমার মাধ্যমটা শিখুক। আমি তাদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছি যারা এটাকে জীবনের একটা অংশ করে নিতে চান, বা এই এই মাধ্যমটার উপর নির্ভর করে তারা জীবন জীবিকা চালাতে চান, বা তাদের জীবনের একটা অংশ হয়ে যায়। তাদেরকে নিয়ে আসলে আমি চিন্তিত কিছুটা। যেটা হচ্ছে কি, এখন আর শুধু, কিন্তু আমরা যে সময় ফটোগ্রাফি শুরু করেছি, এখন আর শুধু শুধু ফটোগ্রাফি শিখলে কিন্তু চলবে না। হ্যাঁ, এখন ফটোগ্রাফির পাশাপাশি আরো কত কিছু শিখতে হয়। যেমন বলি, পৃথিবীতে আর কিন্তু কোনো ক্যামেরা তৈরি হবে না যেটা শুধু স্টিল ছবি তোলা যায়, ভিডিও করা যায় না, বা পৃথিবীর এমন কোনো ভিডিও ক্যামেরা নাই যেটার স্টিল ছবি করা যাবে না। তার মানে আমি যে যন্ত্রটা ব্যবহার করছি, সেই যন্ত্রটাই তো আমাকে বলে দিচ্ছে আমাকে কি কি শিখতে হবে। আমি শুধু ফটোগ্রাফি করছি না কিন্তু, মানে যেমন যেমন আপনাদের যেখানে প্রথম আলোর কিন্তু নিজের আলাদা এখন একটা ডিজিটাল সংস্করণ বেরোয়, সেখানে কিন্তু রাইট। ভিডিও করা হচ্ছে, সেখানে কিন্তু ফটো জার্নালিস্টদের দাদা আমি কিন্তু এখন ভিডিওই করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আচ্ছা, তারপর আমার ডিজিটাল ক্যামেরা, আমরা যেভাবে দেখি সেভাবে ছবিটা ওঠে না, যেভাবে উঠেছে ওইভাবে আমি প্রকাশ করতে চাই না। তার মানে ছবিটাকে আমাকে এডিট করতে শিখতে হয়। রাইট। আচ্ছা, তারপরে আগে তো ক্যাপশন সাথে একটা ওয়ার্ড ফাইলে লিখে দিলে হতো, কিন্তু আমাকেই যখন দায়িত্ব দেওয়া হয়, আমি মাঠ থেকে ছবিটা তুলে আমি আমার সেলফোনের সাথে মোবাইলকে, ক্যামেরাকে কানেক্ট করে আমি যেন ক্যাপশনটাও লিখে দিই। তো আমাকে তো তখন আবার ওই একটুখানি গ্রাফিক্সের কাজটা ওই মোবাইলে সেরে দিতে হচ্ছে। রাইট। হ্যাঁ, তো আলটিমেটলি কিন্তু আমি পুরো একজন শুধু ফটোগ্রাফার না, আমি কিন্তু মাল্টিমিডিয়া আর্টিস্ট থেকে যাচ্ছি। আবার আপনি যখন এখন যেমন যে ধরনের ভিডিও, মোবাইল ক্যামেরা বেরিয়েছে, যে যে লেভেলের ভিডিও করা যায়, 4K ভিডিও করা যায়, এবং মোবাইল ফোনের মধ্যে আপনি ভিডিওটাকে এডিট করতে পারেন। তার মানে আপনাকে কিন্তু এখন ভিডিও এডিটারও হতে হচ্ছে। রাইট। আচ্ছা, তারপর আমরা যারা কমার্শিয়াল কাজে ডকুমেন্টারি, ওই সে একটা ফ্যাক্টরির ব্রোশিয়ার হবে, কোন একটা খুব সুন্দর করে একটা ফ্যাক্টরি তৈরি করা হয়েছে, সেটা যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, তাদের ক্লায়েন্টদেরকে জন্য তাদেরকে একটা ওই ব্রোশিয়ার তৈরি করতে হবে, ওয়েবসাইটে ছবি দিতে হবে। তো যেহেতু এখানে ক্যামেরার টেকনিকের চাইতে ইন্ডাস্ট্রিটা আমি কিভাবে দেখাচ্ছি, এই ডিরেকশনটা ইম্পর্টেন্ট। আমাকে বলা হলো আপনি তো ছবি তুলবেন, আপনি আমার এইটা একটা ভিডিও করে দেন।
এখন এটা ভিডিও মানে তো একটা ফ্যাক্টরিতে তো শুধু ভিডিও করলে হবে, এটা আসলে একটা রাইট ইন্ডাস্ট্রিয়াল ফিল্ম তৈরি করতে হবে তাদের। এটা শুধু দেখালে হবে না, সুন্দর করে বলতে হবে ইন্ডাস্ট্রির সাথে কি কি জিনিস জড়িত, তাদের প্রোফাইল কি, সব কিছু মিলে আলটিমেটলি কিন্তু আমাকে ফিল্ম বানাতে হচ্ছে। তো এই যে এত কিছু শিখতে হচ্ছে, এই শেখার সময়টা একটা দীর্ঘ সময় লেগে যাবে ফটোগ্রাফারদের কাজ শেখার জন্য, এবং অনেক কিছু শিখতে হবে। আচ্ছা, আর রাইট দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু ফটোগ্রাফি আসলে মানে যতটা আর্ট, তার আগে আপনার এটা একটা যন্ত্র কৌশলও বটে। তার মানে কমার্শিয়াল ফটোগ্রাফি মানে কি, একই সাথে আপনাকে সায়েন্স জানতে হচ্ছে, একই সাথে আপনার এস্থেটিক্সটা জানতে হচ্ছে, শিল্পটা জানতে হচ্ছে, এবং দুটাকে একসাথে প্যাকেজ করে আপনার বিভিন্ন মানুষের কাছে থেকে বিক্রি করতে হবে। তার মানে আপনার ভিতরে একটা সেলস থাকতে হবে। তো এই যে এত কিছু জানতে গিয়ে অনেক সময় আমাদের তরুণ বন্ধুরা যদি গাইড তাদের ঠিক মতো গাইড না পায়, তারা আসলে তাল খেয়ে হারিয়ে হয়তো মানে যেখানে আস্তে চলার কথা সেখানে গাড়ির গতি বাড়িয়ে দিয়ে কিনা ডোবায় পড়ে যাবে, আবার যেখানে জোরে চলার রাইট কথা রাইট আস্তে চালাতে গিয়ে পেছন থেকে কেউ একজন তাকে ধাক্কা দিয়ে দিবে। হ্যাঁ, তো রাইট তবে এবং এই আমাদের এই বাজারটা এতটাই চেঞ্জ হয়ে গেছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের ইনস্টিটিউট গুলো আমার মনে হয়, আমার চোখে এখনো পড়েনি বেশ ভাগ্যের দেশে, ইনস্টিটিউট গুলো এখনো পর্যন্ত এই শিক্ষাগুলো আমাদের তরুণ বন্ধুদের হাত কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তৈরি হয়েছে। সেটা একটা দুশ্চিন্তার কারণ বটে আমার, যে কারণে অনেক সময় আমরা যেহেতু মানে আমাদের প্রফেশনাল প্র্যাকটিসের কোনটুকু এথিক্যাল, কোনটুকু আনএথিক্যাল, কোনটা করলে আমার জন্য ভালো, কোনটা আমার জন্য ভালো না, এটা তো নতুন বন্ধুরা তো সহজেই ভুল পথে চলে যেতে পারে, যেটার কারণে আসলে ইন্ডাস্ট্রিতে কখনো কখনো বিপত্তি দেখা যাচ্ছে, এবং আমাদের আসলে সিনিয়রদেরকে এটাকে করে নিতে কখনো কখনো বেশ কষ্টই হয়ে যায়। দাদা, এই তো আপনি তো নতুনদের খুব ভালো পরামর্শ দিলেন আপনি, কিন্তু শুধু শুধু বলি, আপনি শুধু শুধু আপনাকে এই প্রশ্ন করি যে এখনকার যে এই ইন্ডাস্ট্রি, বিশেষ করে আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন, এই ইন্ডাস্ট্রিতে যারা আসছে তাদের মধ্যে কোন জিনিসটার অভাব আপনি বেশি অনুভব করেন? সবার না হয়তো বা, ওভারঅল আপনার কি মনে হয় কোন জিনিসটার অভাব আপনি দেখেন নাকি দেখেন না? না না, অভাব তো অবশ্যই আছে। যেটা হচ্ছে ফটোগ্রাফি আমরা যখন শিখেছি, তখন কিন্তু আমার পরিবারের কাছে আমার কাছে কোনো মানুষ ছিল না যে আমি তাকে দেখিয়ে বলবো আমি ওই মানুষটার মতো হতে চাই। হ্যাঁ, আমরা কিন্তু অনেকটা জার্নি টু দি আনসার্টেনিটি, এবং সেই সময় ফটোগ্রাফিটাকে প্রফেশন হিসেবে নেওয়া আর হিমালয় পাহাড়কে চ্যালেঞ্জ করা এক কথা ছিল, একদম একদম কখনো কখনো তার চাইতেও বেশি বিপজ্জনক ছিল। এখন কিন্তু অ্যাটলিস্ট একজন স্টুডেন্ট কিন্তু বলতে পারে যে আমি ওই ভদ্রলোকের মতো হতে চাই, বা আমি এই কাজ করতে চাই। হ্যাঁ, সেই হিসাবে কিন্তু এখন কিন্তু এই দিকটা কিন্তু অনেকটা সহজ। তবে যেটা হচ্ছে আমরা যেমন খুব সামান্য কিছু পুঁজি, কারণ এটা আলটিমেটলি তো একটা ব্যবসা। কমার্শিয়াল ফটোগ্রাফি যেহেতু আমি চাকরি করছি না, আমার জন্য প্রত্যেকটা সূর্য এক একটা চ্যালেঞ্জ আলাদা আলাদা হবে। আমি সামান্য কিছু যন্ত্রপাতি দিয়ে পথটা শুরু করতে পারতাম, কিন্তু এখন কিন্তু আর সেটা নাই। মানে এখন আর কিন্তু কুটির শিল্প হলে হবে না, আপনাকে সরাসরি ইন্ডাস্ট্রি হতে হবে। একদম কমার্শিয়াল ফটোগ্রাফার হতে হলে একদম শুরুতেই যথেষ্ট পরিমাণ বিনিয়োগ করতে হবে, এবং বিনিয়োগটা করতে হবে এমন যখন আপনি আসলে ফটোগ্রাফি তেমন কিছু শিখতেই পারেননি, আপনি এটার কোনো রিস্ক, কি লেভেলের রিস্ক নিচ্ছেন সেটা আপনি অ্যাসেস করার আগেই কিন্তু আপনাকে একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে হয়, যেটা অনেকটা আসলে অনেকের জন্য মানে কি বলবো সমস্যা তৈরি হয়, বা কেউ কেউ হয়তো বা না বুঝে বিপদে পড়বে। কিন্তু দাদা, এটা তো বললেন আপনি একটা আর্থিক আর্থিক অভাবের কথা, কিন্তু অন্য কোন টেকনিক্যাল অভাব দেখেন, মানসিকতার অভাব দেখেন? হ্যাঁ হ্যাঁ, একটা যেটা আছে যেটা হচ্ছে যেহেতু সাধারণ মানের একটা ছবি তোলা এখন আর এটা কোনো কাজই না। মানে ডিজিটাল ক্যামেরায় যে কারো হাতে দিলে ক্যামেরার উপরে ডায়ালে গ্রিন একটা অ্যারো দেওয়া থাকে, অর্থাৎ একটা গ্রিন জোন, ক্যামেরার ভিতরে লাখ দশেক ছবির একটা ডেটা দেওয়া থাকে। সে ক্যামেরার সব কিছু অটো মোডে নিয়ে গিয়ে সে ক্যামেরার যে লেন্সটা লাগানো আছে সেই হিসাব করে চোখের সামনে কি দেখতে পাচ্ছে সেই অনুযায়ী একটা অটোমেটিক ফোকাস করে অটোমেটিক একটা এক্সপোজার দিয়ে একটা ছবি হয়ে যায়। যে জীবনে কোনোদিন ছবি তুলে নাই
তাকে আপনি ওই ক্যামেরা অটো মোডে দিয়ে যে ক্যামেরা কিনতে গেলো সেই দোকানে গিয়ে যদি দোকানদার যদি বিক্রেতা সে যদি তার হাতে ক্যামেরাটা দিয়ে বলেন আমার হাতে আমার একটা ছবি তুলে দেখেন ক্যামেরা ঠিক আছে কিনা, সেই ছবিটা কিন্তু সে সুন্দর মতো তুলে ফেলতে পারে। যেহেতু ছবিটা আসলে যিনি তুলছেন তিনি তুলছেন না, তুলছে হচ্ছে গিয়ে ক্যামেরা। তো জীবনের প্রথম ছবি যার না চাইতে হাতে চাঁদ পাওয়ার মতো, সে তো ফটোগ্রাফিকে খুব সহজ একটা বিষয় মনে করবে। আচ্ছা, কিন্তু যখন ফটোগ্রাফিটাকে প্রফেশনালি পার্সু করতে যাওয়া হচ্ছে তখন দেখছে এটা আসলে আর যে কোনো 10টা প্রফেশন শেখার দাদা আরেকবার বলেন এই লাইনটা কেটে গিয়েছিল, লাইনটা কেটে গিয়েছিল। আর 10টা প্রফেশনাল মতনই। আচ্ছা, প্রফেশনাল মতো এটা শিখে নিয়ে শুরু করতে হবে, বা শুরু করতে হয়তো অন্য প্রফেশনের চাইতেও কঠিন। এটা মানে মানে কমার্শিয়াল ফটোগ্রাফি এই বোধটা থাকাটা খুব জরুরি আর কি, খুব জরুরি এটা তো। আর এই বোধটা যার না থাকবে সে নিজে বিপদে পড়বে আমাদের, এবং তার বিপদের ভারটা অনেক সময় ইন্ডাস্ট্রিকে বহন করতে হবে। রাইট রাইট। দাদা এই যে বাজারের কথা যে বলছি আমরা, বাজারের বিভিন্ন ত্রুটির কথাও বলছি, ভালোর দিকের কথাও তো বললাম আমরা, আপনি বললেন এই আপনি যদি বুলেট পয়েন্টে যদি আমাদেরকে একটা বলেন যে এই বাজার উন্নয়নে আমাদের কি কি করাটা এই মুহূর্তে জরুরি একজন অভিজ্ঞ একটা আসলে প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য, হ্যাঁ যেটা দরকার একটা ভালো ইনস্টিটিউট দরকার, আর এই প্রফেশনাল ফটোগ্রাফারদেরকে একটা রেগুলারিটি বডি দরকার। হ্যাঁ, কারণ এটা আমি আপনাকে জাস্ট একটা রেগুলারিটি বডি দরকার। কেন দরকার আমি বলছি, পরশুদিন আমাকে আমার একজন বন্ধু ফোন করলেন, আমি বন্ধু বলছি উনি আসলে আমার ক্লায়েন্ট ছিলেন, কিন্তু ক্লায়েন্ট আজকে 30 বছরে উনি আমার বন্ধু হয়ে গেছেন। তো উনি যখন চাকরি করতেন, নিজে ব্যবসা করেন, উনি যখন চাকরি করতেন উনি একটা অধিকাংশ সময় তাকে আমি খুব বড় বড় ইন্ডাস্ট্রির তাকে দেখেছি জিএম হিসেবে কাজ করতেন। তো উনি আমাকে একবার একটা কাজ দিয়েছিলেন, একটা ব্রোশিয়ার করে দেওয়ার জন্য, শুধু ছবি তোলা না, ছবি তুলে প্রোফাইলিং করে একটা কমপ্লিট একটা প্যাকেজ, যে ব্রোশিয়ারটা নিয়ে তারা একটা বিদেশের মেলায় যাবে যেখানে সে ওই কোম্পানিটাকে সে মার্কেটিং করবে। অনেক বড় একটা কোম্পানি, এটা একজনের পকেটের টাকায় হয় না, এক ব্যাংকের টাকাতে হয় না, এটা সিন্ডিকেশন লোন লেগেছিল, মানে 7টা ব্যাংক টাকা দিয়ে এই ফ্যাক্টরিটাকে তৈরি করেছে। তো সেরকম একটা ব্রোশিয়ার। তো উনি আমাকে ফোন করে বললেন, আপনার কথা কেমনে বলি ভাই, আপনি আমাকে যে প্রথম ব্রোশিয়ারটা করে দিলেন আমরা মেলায় গিয়ে, এটা উনি 12 বছর আগের কথা বলছেন, উনি বললেন মেলায় গিয়ে আমরা প্রথম অর্ডারটা পাই এই ব্রোশিয়ারটা যাকে দেখাই, সে ব্রোশিয়ারের মধ্যে সবকিছু দেখে আমাদের সঙ্গে কনফার্ম হয়, এবং আমি নিজের হাতে এই অন স্পট $30 লাখ একটা এলসি রিসিভ করি। তো আপনার কথা আমি কেমনে বলি, এটা আসলে কিন্তু আমি আমার নিজের প্রশংসা করার জন্য বলছি, আমি বলছি আমরা যে কাজটা করছি এটার প্রয়োজনীয়তাটা কতটুকু আপনি বলছেন, এই ইন্ডাস্ট্রিটার প্রয়োজনীয়তাটা কতটুকু। এবং এই ইন্ডাস্ট্রিটাকে কিন্তু আসলে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বলা হয়, ঠিক আছে? আপনি শুনলে অবাক হবেন, ইউরোপের অধিকাংশ দেশ, ব্রিটেন বলেন, জার্মানি বলেন, শিল্পোন্নত অধিকাংশ দেশের ক্রিয়েটিভ ইকোনমি তাদের টোটাল জিডিপির অর্ধেক অধিকাংশ ক্ষেত্রে। হ্যাঁ, তো আমরা যদি এই জিনিসটাকে সত্যি সিরিয়াসলি দেখতে চাই, এই মানুষগুলো যারা এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে কাজ করছে তাদের একটা রেগুলেটরি বডি লাগবে। কারণ একটা সহজ কথাই যদি ধরেন, মানে আমার যেহেতু পড়াশোনা ইংল্যান্ডে, আমি বারবার ইংল্যান্ডের পিছিয়ে ফিরে আসি, আর দ্বিতীয় থেকে হচ্ছে কি আমাদের আইন কিন্তু ব্রিটিশ আইন দ্বারা ভীষণভাবে বায়াস। হ্যাঁ, তো আমি এখানে ছোট্ট একটা জিনিস যোগ করতে চাই, ইংল্যান্ডে এই ফটোগ্রাফারদেরকে, সমস্ত ফটোগ্রাফারদেরকে নিয়ন্ত্রণ করে ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট, হ্যাঁ, NUJ সংক্ষেপে, আপনারা নেটে গেলে দেখতে পাবেন। যত ধরনের ফটোগ্রাফার আছে, স্পোর্টস ফটোগ্রাফার বলেন, ফ্যাশন ফটোগ্রাফার, ইভেন কমার্শিয়াল ফটোগ্রাফাররা ওইটার আন্ডারে। তো ওদের বিভিন্ন রকমের নর্মস আছে, বই আছে, ওদের বিয়ন্ড দ্য লেন্স নামে একটা বই আছে, যে বইয়ের মধ্যে কি করা যাবে আর কি করা যাবে না সেরকম লেখা। তো এই জিনিসগুলো ওরা কেন করলো, কারণ ওদের ওখানে ওরা যে
মানে ইউরোপ উন্নত দেশ বলে যে ওরাও যে সবাই সোজা পথে চলতো তা কিন্তু না। ওখানে কিন্তু বাঁকা পথে চলার অনেক মানুষজন ছিল বলেই কিন্তু আইনগুলো তৈরি হয়েছে। তো ওরা যদি এটা আইন দিয়ে জিনিসটাকে মানে নিয়ন্ত্রণ করে বা একটা রেগুলেটরি বডি থাকে, আমাদেরও তো নিশ্চয়ই এরকম একটা রেগুলেটরি বডি হওয়ার বড্ড জরুরি। দারুণ বলেছেন দাদা। মানে একটা হচ্ছে শেখার জন্য, আর একটা হচ্ছে গিয়ে এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করবে তাদের কোড অফ প্র্যাকটিস বেঁধে দেওয়ার জন্য, তারা কি করবে এবং কি করবে না, এই দুটো খুব জরুরি। দাদা আপনি ইংল্যান্ডে পড়ালেখা করেছেন আমরা জানি, এবং আমি ব্যক্তিগতভাবে আমি জানি যে আপনি একজন ফ্যাশন ফটোগ্রাফার, গ্ল্যামার ফটোগ্রাফার, লাইফস্টাইল ফটোগ্রাফার হওয়া সত্ত্বেও আপনি একেবারে সবসময় আপডেটেড থাকেন। আপনি বিভিন্ন ম্যাগাজিন পড়েন, বই পড়েন, বইয়ের কালেক্ট করেন আপনি, এই ধরনের। কিন্তু আমাদের এখানে কিন্তু একটা ভ্রান্ত ধারণা আছে যে বিশেষ করে ফ্যাশন বা এরকম ফিচারে যারা কাজ করে তাদেরকে খুব বেশি পড়ালেখা করতে হয় না, তাদেরকে পড়ালেখা করা খুব বেশি জরুরি না। মডেল ঠিক করবে, জায়গা ঠিক করবে, প্রোডাক্ট ঠিক করবে, যাবে ছবি তুলবে। তো এই যে, এবং দুঃখজনক হলেও যে আমাদের মধ্যে এই প্র্যাকটিসটা অনেকের মধ্যেই অবশ্যই আছে, অবশ্যই সবাই না, আছে। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন দাদা, যে এই যে পড়াশোনা না করার যে একটা প্রবণতা? আচ্ছা, এটা আসলে আমি শুধু এইটা মানে ফটোগ্রাফারদের ক্ষেত্রে না, এটা জানি না এরকম একটা পাবলিক ফোরামে মানে ঠিক মানে আমি আমাদের জাতিগত সমস্যার কথা বললে কেউ মাইন্ড করবে কিনা, এটা এই লেখাপড়ার যে থেকে দূরে থাকা, এটা আসলে আমাদের সম্ভবত স্কুলেই যে আমাদেরকে ওই যে প্রথম দিন বা প্রথম স্কুলের কয়েকদিনের মধ্যে ওই টিচারদের বেতের বাড়ি খাওয়ার পর থেকেই যে আমাদের মানে পড়াশোনার প্রতি একটা অনাগ্রহ, সেটা আসলে সারা জীবনই বোধহয় আমাদের মানুষদেরকে তারা করে বেড়ায় সমস্ত ক্ষেত্রে। যে যার যেটুকু যেটা কাজ সে সেটা ছাড়া আর বাকি সব কাজ করছে, যার যেটুকু জানা দরকার সেটুকু ছাড়া আর বাকি সব কিছু সে জানে। এটা তো আলটিমেটলি ক্ষতি করছে আমাদের এই ধরনের কাজ। অবশ্যই ক্ষতি করছে। না এমন না যে আমরা পড়াশোনা করছি না, যেটা দেখেন বাঙালির জ্ঞানের বহর কিন্তু অনেক বেশি, মানে ইংল্যান্ড ছাড়াও আরো বেশ কিছু দেশ আমরা সুযোগ পেয়েছি। সাধারণ ভাবে আমরা বাঙালিরা এত বেশি কিছু জানি, হ্যাঁ এত বেশি কিছু জানি, মানে এত বেশি কিছু জানতে গিয়ে আসল যে জিনিসটা জানার কথা সেটা আমরা ভুলে যাই অনেক সময়। দাদা আমাদের হ্যাঁ আমাদের সময় রাইট দাদা, আমাদের হ্যালো দাদা, আমাদের সময় আমরা পার করে ফেলেছি অনেক আগে, কিন্তু আপনি এত সুন্দর করে বলছেন, আমরা আরো কিছুক্ষণ আড্ডাটা চালাবো, কারণ আমার প্রশ্ন বেশিরভাগই করা হয়নি। দাদা, ফটোগ্রাফার না হলে কি হতেন? আমার এক্ষেত্রে আমি বলি আমার শুরুটা, আমি আসলে কিন্তু ফটোগ্রাফি আমার শুরু আমার ফ্যামিলিতে, আমার জন্মের পর থেকে আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে আমার নানা এবং আমার বাবা, আমার পরিবারের মানুষদেরকে আমি ছবি তুলতে দেখেছি। ফটোগ্রাফি একটা আমাকে আসলে চর্চার মধ্যে যেতে হয় না, আমি চর্চার মধ্যেই জন্ম হয়েছে আমার। তো তো যেটা হচ্ছে আমরা কিন্তু আসলে একটা ফিল্ম সোসাইটি ছিল আমাদের, খুব গাল ভরা নাম ছিল তার ফিল্ম সোসাইটিটা। আমরা বন্ধুরা মিলে স্কুল বয়সে ফিল্ম সোসাইটি করেছিলাম, এবং আমরা যখন কলেজে পড়ি ততদিনে আমরা অনেক ফিল্ম শো করতাম। হঠাৎ করে দেখা গেল কি একটা ফিল্ম শোতে মাত্র 3 জন মাত্র আপনার মানুষ এসছে। জার্মান কালচারাল ইনস্টিটিউটে একটা খুব দুর্দান্ত একটা ছবির শোতে আমি এবং আমাদের অর্গানাইজিং সেক্রেটারি আর আমাদের আরেকজন কোন একজন সেক্রেটারি, 3 জন পুরো হল রুমের মধ্যে বসে আমরা ছবিটা দেখছি। তো তখন গোটা ইনস্টিটিউটের যিনি ডিরেক্টর ছিলেন উনি ফিল্ম শোটা ঠিক মাঝখানেই আমার কাছে পেছন থেকে এসে বললেন যে তোমরা ছবিটা দেখে আমার সাথে একটু দেখা করে দিও। তো আমরা যখন ছবিটা দেখে বের হলাম, বের হওয়ার সময় পিছনে ঘুরে দেখি কেউ নাই, এবং পরে যখন শুনলাম আমরা 3 জনই পুরোটুকু ছবি দেখেছি, আমাদের আসলে ভীষণ লজ্জা লাগলো ডিরেক্টরের কাছে যেতে। তো আমরা গিয়ে ওনাকে বুঝতে পারলাম উনি কি বোঝাতে চেয়েছে। আমি গিয়ে ওনাকে সরি বললাম যে যতটাই প্রচার করেছি কিন্তু আসলে মানুষজন আসছে না। তো সে আমাকে বললো এটা শুধু তোমাদের বিষয় না, আরো অনেক ফিল্ম সোসাইটির ক্ষেত্রেই এমন হচ্ছে, তোমরা তো নিজেরা এসছো, অনেকে আসে বুকিং দিয়ে, অর্গানাইজাররাও ফিল্ম শো দেখতে আসেন। হ্যাঁ, তো
এখনকার বন্ধুদের জন্য বলি, আমরা চাইলে যখন এখন টিভি খুলে মোবাইলে সিনেমা দেখতে পারি, আমি যেটা বলছি এটা 89, 92-3 কথা, 90-এর আন্দোলনের পরের কথা। আমরা 89 থেকে আমাদের ফিল্ম শুটিং ছিল। সেই সময় সিনেমা দেখা মানে হয় গিয়ে আমাদেরকে সিনেমা হলে যেতে হতো, কোনো না কোনো হলে যেতে হতো। আর যেটা শুরু হয়েছে যে ভিসিআর এসেছিল তখন। ভিসিআর কিন্তু ডিভিডির আগে ভিসিডি। হ্যাঁ আমরা দেখেছি, আমিও পেয়েছি দাদা। হ্যাঁ হ্যাঁ আমি পেয়েছি। মধ্যে থাকে। হ্যাঁ আচ্ছা, তো ভাড়া নিয়ে আসতাম আমরা, দোকান ছিল ভাড়া নিয়ে আসতাম। হ্যাঁ ভাড়া নিয়ে আসতো, বা আমি যে সময়ের কথা বলছি তখন অনেক সলভেন্ট পরিবার যারা টেলিভিশন থাকতো ঘরে তারা তো কিনতে পেরেছে। কারণ ভিসিআর এর আবার একটা মিনি সংস্করণ এসেছিল ভিসিপি, যেটা রেকর্ড হতো না, শুধু ভিডিও প্লেয়ার ছিল। তো মানুষ যেহেতু ওই ভিডিও প্লেয়ারে দেখতে পেতো, তখন আর কেউ হলে যেতে যাওয়া বন্ধ করে। তো তখন আমি দেখলাম যে ফিল্ম সোসাইটি বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো এখন আসলে ফিল্ম কিভাবে তৈরি হয় সেটাই তো আমি শিখতে পারলাম না। তাহলে কি করব, চিন্তা করে দেখলাম ফিল্ম যেহেতু ছবি দিয়েই গল্প বলা, হ্যাঁ, তো তার চেয়ে আমি এখন ফিল্ম সোসাইটি বাদ দিয়ে আমি ফটোগ্রাফিটা শিখি। যদি কখনো ছবির কথা চিন্তা করি বা ছবি বানাই, তাহলে আমাকে এটাই সবচেয়ে বেশি কাজে দিবে। তো তখন আমি ফিল্ম ফটোগ্রাফিটা, যে ঘরে যে ক্যামেরাগুলো ছিল সেগুলোর প্রতি মনোযোগ দিলাম, এবং 2-4টা বই ছিল আমার কাছে। তখন আমি ফটোগ্রাফি শেখার দিকে মন দিলাম, যে একটা গল্প ছবি দিয়ে কিভাবে বলতে যাওয়া যায়। সেখান থেকে আসলে আমার ফটোগ্রাফি শুরু। তবে তার মানে কি দাদা আপনি, হ্যাঁ তার মানে কি আপনি ফটোগ্রাফার না হলে ফটোগ্রাফারই হতেন? তা জানি না, তবে ফটোগ্রাফার হব বলে কিন্তু আমি ফটোগ্রাফি শেখা শুরু করি। আচ্ছা, তাহলে অন্য কিছু কি কখনো মাথায় ছিল? না, অন্য কিছু কখনোই আমার ছিল না। মানে এটাকে আসলে আমার জীবনের শুরু থেকেই এটা এতটাই মোহবিষ্ট ছিলাম, বা এখনো আছি। দিনে অন্তত কোনো কাজ না থাকলেও 3 ঘন্টা ফটোগ্রাফির সাথে আমার কিন্তু কাটে কমপক্ষে দিনে। সে ঘুম থেকে ওঠার পরে আর বিছানা ছাড়ার আগেই থেকে আর ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত। তো হয়তো আমি ফটোগ্রাফার না হলে ফটোগ্রাফারই হতাম। দাদা, ওই আপনি সবসময় ফটোগ্রাফারদের একতার কথা বলেন, এবং ফেসবুকেও বলেন, আমাদের সাথে যখন কথা বলেন তখনও বলেন। কেন কি একতার কথা বলেন কেন? একতা কি নেই? একতা শুধু ফটোগ্রাফারদের জন্য না। আমি মানে আমরা একটুখানি বড়ভাবে যদি চিন্তা করি, মানুষ আমরা সৃষ্টির সেরা জীব বলি। আসলে কি আমরা সৃষ্টির সেরা জীব? আসলে কিন্তু না। আমরা মানে প্রাণী হিসাবে পৃথিবীর সবচেয়ে দুর্বল প্রাণী। আপনি দেখেন একটা পিঁপড়া কিন্তু নিজে একা সে জীবন ধারণ করতে পারে, কিন্তু আমি আপনি কি আমরা একা নিজের জীবন ধারণ করতে পারি? নিশ্চয়ই না। আমার জন্য কাউকে রান্না করে দিতে হয়, আবার রান্না করার জন্য কাউকে কি রান্না করাবে সেই ফসলটা আরেকজনকে তৈরি করে দিতে হয়। আমি আপনি যে কথা বলছি, দেখেন আপনার কানের হেডফোন, আমার সামনের এই যে ট্যাব, এটা কিন্তু অন্য একজন তৈরি করে দিয়েছে। যে আলোটা জ্বলছে সেটার ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে দূর কোনো জায়গায়, কয়েকশো কিলোমিটার দূরে নিশ্চয়ই। হ্যাঁ, সেটা আমার কাজ পর্যন্ত আসছে, যে আমি যে ঘরে থাকছি ঘরটা না। হ্যাঁ, সবকিছু চিন্তা করে দেখেন, আপনি পৃথিবীর দুর্বলতম একটা মানুষ, মানে প্রাণী, যার চাইতে পিঁপড়াও শক্তিশালী। তার কিন্তু আমরা কেন এত কিছু পাচ্ছি? কারণ আমরা এতজন মিলে একটা সমাজ তৈরি করেছি, যার ফল আমরা এটা কিন্তু একটা একত্রভুক্ত হওয়া কিন্তু। হ্যাঁ, আরেকজন আমার জন্য ইলেকট্রিসিটি তৈরি করে দিচ্ছে, আমার জন্য একজন রান্না করে দিচ্ছে, আমার সবকিছু অন্য মানুষ করে দিচ্ছে। আমি সেটাকে গ্রহণ করে নিজেকে শক্তিশালী ভাবছি, আমি নিজেকে দৈত্য মনে করছি। এই যে শক্তিশালীটা হলাম কিভাবে? আমরা একত্রিত হয়েছি বলেই তো। এই যে মানব সভ্যতা একসাথে বলেই তো আমি শক্তিশালী। তো সেটা তো সব ক্ষেত্রেই তাই। আপনি যদি বলেন আমাদের ফটোগ্রাফাররা যদি আমরা এক থাকতে পারতাম, আমাদের যদি একটা সংগঠন থাকতো। অনেক সময় আমি ফেসবুকে দেখি, যেটা খুব ব্যক্তিগত স্ট্যাটাস, কিন্তু প্রফেশনাল কারণে এক বন্ধু সে স্ট্যাটাস দিল যে কি হচ্ছে, সে 2 বছর ধরে এক জায়গায় টাকা পাচ্ছে, এক জায়গায় কাজ করেছে, 2 বছর ধরে টাকা পাচ্ছে, তার কোনো না কোনো ক্ষতি হয়ে গেছে, যেটা কোনো একটা সংগঠন যদি থাকতো তারা কোনোভাবে এটা একটা স্টেপ নিতে পারতো। তার মানে এই নয় যে সংগঠন হলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়, সেটা নিশ্চয়ই না, কিন্তু কোনো না কোনো ভাবে তো কিছু একটা পদক্ষেপ নেওয়া যেত, তাই না? তো সেটা থেকে তো আমরা বঞ্চিত হচ্ছি। আচ্ছা, তারপর আমরা যদি একটা সংগঠন হতো, সেখানে নিশ্চয়ই আমাদের ফটোগ্রাফারদের সাথে একটা কি বলবো, মানে আদান প্রদানের একটা ব্যবস্থা হতো। এখন কি হচ্ছে, কারণ বাজারের যে মনোহরি দোকান, মুদির দোকান, যে
সে পাশের দোকানে যদি 50 টাকা চাল বিক্রি হয়, সে হয়তো 49 টাকা 50 পয়সায় চাল বিক্রি করে আরেকজনের সাথে সে কম্পিটিশন করছে। মানে যে প্রাইস কম্পিটিশন, এই প্রাইস কম্পিটিশন না করে, এবং আমাদের ফটোগ্রাফাররাও কিন্তু তাই করছে, কিন্তু এই প্রাইস কম্পিটিশনটা না করে যদি আমাদের মধ্যে সংগঠন থাকতো, সেটা যদি কোনো কিছু একটা রেগুলার একটা কমিশন থাকতো যে কি করা যাবে কি করা যাবে না, তাহলে দেখা যেত আমরা প্রাইসের বাদে আমরা নিজের কাজের কিন্তু কোয়ালিটি বাড়ানোর জন্য চেষ্টা করি। সেখানে লাইব্রেরি থাকতে পারতো একটা করে, যদিও এখন ফেসবুক অনেকটা আমাদেরকে সেটার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু যেহেতু বাই জেনারেশন হাজার বছর ধরে মানুষ সামনাসামনি ফিজিক্যালি কথা বলে আমরা ভাবের আদান প্রদান করে অভ্যস্ত, অ্যাকচুয়াল এর বদলে ভার্চুয়াল কখনোই সেটাকে রিপ্লেস করতে পারে না এত সহজে। তো একতাবদ্ধ হলে সেই রকম একটা জিনিস নিশ্চয়ই আরো বেশি। তারপর কিছু জিনিস যেটা শেয়ার, যেমন ফটোগ্রাফির বইগুলো, এনসাইক্লোপিডিয়াগুলো অনেক দামি। আপনি যদি মানে আমার এতদিনে ইভেন আমি অসুস্থ থাকা অবস্থায় আমার গত 2 বছর আমি যে টাকার বই কিনেছি সেই টাকার ক্যামেরা কিনে একটা মানুষ কিন্তু ফটোগ্রাফি শুরু করে দিতে পারে। হ্যাঁ, আমাকে কিন্তু আমাকে কিন্তু এই ভারটা নিতে হতো না, এই চাপটা নিতে হতো না যদি এরকম একটা সংগঠন থাকতো, তাদের লাইব্রেরি থাকতো। তারপর দাদা আপনি আরো অনেক কিছু আছে, যেমন তার মধ্যে ইকুইপমেন্ট। একজন প্রফেশনাল ফটোগ্রাফার কিন্তু তার সমস্ত ইকুইপমেন্ট কিন্তু তাকে নিজেকে কিনতে হবে এমন কোনো কথা নেই। সাধারণ যেহেতু তার একদম দৈনন্দিন ফটোগ্রাফিতে কাজে লাগে সেই ধরনের ইকুইপমেন্ট তার থাকে, বাকিটা কিন্তু হায়ার করে। বিদেশে কিন্তু আপনি ওই ক্রেডিট কার্ড জমা দিয়ে কিছুদিনের জন্য অনেক দামি দামি জিনিসও হায়ার করা যায়, না? কিন্তু আমাদের এখানে সেই 2-1 জায়গায় শুরু হয়েছে, কিন্তু ওরকম একটা অ্যাসোসিয়েশন যদি থাকতো ডেফিনেটলি এটা আরো অনেক বৃদ্ধি পেত। দাদা আপনি দাদা সমকালে একটা লেখায় আপনি একবার বলেছিলেন যে আপনি একটা আন্তর্জাতিক প্রদর্শনী করার ইচ্ছে প্রকাশ করেন। কি অবস্থা আপনার ওই ইচ্ছেটা? এটা সম্ভবত 2014-র দিকে, হ্যাঁ, যে সময় আমি সত্যি অসুস্থ হয়ে গেলাম। তারপর থেকে আসলে আমার জীবনটাই তো সংকটপূর্ণ হয়ে গিয়েছিল। তো যখন একজন মানুষের জীবন সংকটপূর্ণ তখন তো সবকিছু পিছিয়ে পড়ে। হ্যাঁ, হয়তো আবার হবে, কারণ আমার এই নভেম্বরে আমার অপারেশনের 2 বছর হবে। তারপর থেকে আশা করা যে আমি মোটামুটি মুক্তভাবেই আমার কাজকর্ম করতে পারবো। তো হ্যাঁ, সেরকম ইচ্ছা তো আছেই সামনে, কারণ আমি আসলে যে কাজ করতে চাচ্ছি এখন, আমি একটা এক্সিবিশন যেটা আসলে ইন্টারন্যাশনাল গ্যালারিগুলোর যে চেইন আছে, যে এক দেশে শুরু হলে সেটা পৃথিবীর আরেক প্রান্তে গিয়ে শেষ হয়, মাঝখানে হয়তো 15টা বা 20টা গ্যালারি পার হয়ে গিয়ে এক্সিবিশনটা শেষ হয়। এরকম অনেক গ্যালারির সাথে তো আমার যোগাযোগ আছে। এরকম কোনো একটা এক্সিবিশনের সাথে আমি কিছু লেকচার সিরিজও করবো, এবং ততদিনে হয়তো আমার নিজের ফটোগ্রাফি নিয়ে যে একটা পাবলিকেশনও, সোলো পাবলিকেশন হবে, যেখানে আসলে আমার ফটোগ্রাফি নিয়ে কিছু আমার অর্জন, আমার অভিজ্ঞতা শেয়ার করবো। সেরকম একটা প্ল্যান আছে, সময় হলেও দেখা যাবে। শুভকামনা দাদা ওই জন্য আপনাকে। আচ্ছা প্রিয় দর্শক, আবার একটু বলে রাখি যে আপনাদের প্রচুর কমেন্ট ছিল, আমি হয়তো সবার কমেন্ট আমি স্ক্রিনে শো করতে পারিনি। কিছু প্রশ্ন ছিল, প্রশ্নগুলো আমার সবগুলো নেওয়ার সুযোগ হয়নি, এবং কিছু প্রশ্ন আছে যেটার উত্তর অলরেডি দাদা দিয়ে দিয়েছেন। যেমন এন্ড্রুপিনাস দা এই ধরনেরই একটা জানতে চেয়েছিলেন যে কিভাবে একজন আলোকচিত্রী নিজেকে তৈরি করবেন মিড লেভেলে। যাই হোক, এই ধরনের তো আমরা প্রশ্ন এবং কমেন্ট নিচ্ছি না, অন্তত স্ক্রিনে দেখাচ্ছি। দাদা শেষের দিকে আমরা প্রায়, আপনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, অসুস্থ হওয়ার পর আপনি বিদেশে চিকিৎসায় ছিলেন অনেকদিন, চিকিৎসার পর আপনি আলহামদুলিল্লাহ যে আপনি মানে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে এসেছেন। আপনার এই যে একটা নব জন্মই বলবো আমি, এই নব জন্মে ফটোগ্রাফি নিয়ে কি আপনার কোনো পরিবর্তন এসেছে? ফটোগ্রাফি নিয়ে চিন্তা ভাবনারও কি নব জন্ম বা নব উপলব্ধি কিছু এসেছে? হ্যাঁ, তা তো হয় না অনেক সময় যে একটা দার্শনিক চিন্তা তৈরি হয়, সেটা জানতে চাই দাদা। আমি এমনি অবসর সময় পড়াশোনা করতে ভালোবাসি। ছোটবেলা থেকেই আমি, মানে আমার আসলে পড়াশোনার কোনো বাবা মা নাই আর কি। তো এই ডিজিটাল যুগে, এবং আমি অসুস্থ থাকা মানে কি, আমি তো ঘরেই ছিলাম, আমার কাজ ছাড়া ছিল। তো আমার গত 5-6 বছর আমি প্রচুর পড়াশোনা করেছি, যেটা আসলে আমাকে এখন অনেক কিছু ম্যাচিউরড ভাবে চিন্তা করতে সহযোগিতা করছে।
পৃথিবীকে জানতে সহযোগিতা করেছে, বা আমি ভবিষ্যতে যেটুকু সময় আমার জীবনের হাতে আছে সেটুকু সময় কি করব সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। আর আরেকটা জিনিস যেটা আমার আসলে অসুস্থতাটা কাজে লেগেছে, আমি মনে হয় আমি পৃথিবীর অনেক জায়গার ইনস্টিটিউটের সাথে সিলেবাস আমি ক্রস চেক করেছি। আমি একটা কোর্সের ডিজাইন করেছি, যেটা আসলে আমার এই নভেম্বরের পরে আমি চেষ্টা করবো এটা শুরু করতে। বছরে আমি 20 জন বা 20 জন স্টুডেন্ট নিয়ে আমি একটা ইনস্টিটিউট করতে চাই আর কি। সেখানে বছরে শুধু 15 থেকে 20 জন মানুষই পড়বে। 2 বছরের কোর্স হবে। আমার দায়িত্ব হবে গিয়ে তাদেরকে প্রফেশনালি, মানে শুধু শেখানো না, এটা যেহেতু কমার্শিয়াল কাজ, এবং তাদেরকে মানে প্রফেশনালি তাদেরকে স্ট্যাবলিশ হওয়া পর্যন্ত আমার দায়িত্ব থাকবে। তাদেরকে আমি একটা কোর্স কারিকুলাম তৈরি করেছি, যেখানে মানে যে কোর্সটা চালু করতে চাইবো আমি, এবং তারা আমার সাথে 2 বছর কাজ করবে। স্টুডেন্ট যারা, তারা আমার সাথে 2 বছর হাতে কলমে এবং বই শিখবে। মানে আমি চাইলে তো এমন কোনো দিন নেই 2-1 বন্ধু শুভাকাঙ্ক্ষী আমাকে বলেন না যে আমি আবার কোথাও পড়ানো শুরু করেছি কিনা। তো আমি আসলে আর অন্য কোথাও বোধহয় খুব বেশি সময় দেবো না, আমি আমার এখানেই সময় দিব। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি যাদেরকে পড়াবো তাদেরকে সত্যি যোগ্য করেই তৈরি করতে চেষ্টা করবো। সেই ধরনের মানুষদেরকে আমি আমার সাথে নেব। আমি কোনো ব্যর্থ লোক তৈরি করতে চাই না। তো এই কারণে আমার এই কোর্সটা একদম ওপেন থাকবে। হ্যাঁ, সবাইকে জানানো হবে, কিন্তু একদম সত্যি পোর্টফোলিও দিয়ে কোর্সে, মানে একজন মানুষের পোর্টফোলিও দিয়ে এই কোর্সে যোগ দিতে হবে। দাদা আপনার অনেক 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 পরিকল্পনা দেখছি। দেখেন যেমন ধরেন ফ্যাশন ফটোগ্রাফার, এবং ধরেন ধরেন একজন ফটো জার্নালিস্ট বা একজন ডকুমেন্টারি ফটোগ্রাফারের ছবিগুলো না আমরা বিভিন্নভাবে পাই। বিভিন্ন তার কাজের পেশার কারণেই হোক, সে একটা নিজে একটা ওয়েবসাইট করে অথবা বিভিন্ন জায়গায় জমা দেয়, সেগুলো পাবলিকেশন হয়, এবং পাবলিকেশন হওয়ার কারণে আমরা সার্চ দিয়েও পাই। কিন্তু একজন কমার্শিয়াল, বিশেষ করে বাংলাদেশের কথা বলছি আমি, বিদেশে তো হয়, কিন্তু বাংলাদেশের এই যে ফ্যাশন ফটোগ্রাফার এবং কমার্শিয়াল ফটোগ্রাফার, এই লাইফস্টাইল ফটোগ্রাফার ইত্যাদি, প্রোডাক্ট ফটোগ্রাফার, তাদের কাজগুলো আমরা আমরা এক জায়গায় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমরা দেখতে পাই না। যেমন আপনার ছবি যদি কেউ দেখতে চায়, কিভাবে দেখবে? আচ্ছা, আমার আসলে কিন্তু খুব সুন্দর, মানে আমি মানে সেই আমলে 2012 সালে আমাকে দুবাইতে একটা কাজের জন্য যাওয়ার কথা ছিল। তো কাজে যাবার আগে আমাকে ওরা একটা প্রেজেন্টেশনের জন্য ডেকেছে। যে তো সেই প্রেজেন্টেশনে যাওয়ার আমি সময় করতে পারিনি বলে আমার জাস্ট 3 দিন একটা ওয়েবসাইট করা ছিল। সেই ওয়েবসাইটটাই প্রায় 3 বছরের মতো আমাকে সার্ভিস দিয়েছে। কিন্তু আমি যেহেতু যখন অসুস্থ হয়ে গেলাম তখন আমার ওয়েবসাইটের মাধ্যমে প্রচুর ইনকোয়ারিও আসতো। তো আমাকে আসলে ওয়েবসাইটটা বন্ধ করতে হয়েছে, কারণ আমি এখন যেহেতু ব্যবসায় ইনঅ্যাক্টিভ। তো আমি আবার যখন শুরু করবো অবশ্যই সবকিছু ওয়েবসাইট সবকিছুই ঠিকঠাক মতো থাকবে। আচ্ছা, অন্য ফটোগ্রাফাররা কেন করে না আমি জানি না, কিন্তু আমার মতে তো এখন যারা কমার্শিয়াল ফটোগ্রাফি বা গ্ল্যামার, বিউটি এইসব ক্ষেত্রে, অ্যাডভার্টাইজিং ক্ষেত্রে কাজ করছে, তাদের ওয়েবসাইট আছে। যেমন হ্যাঁ, তাদের অনেকেরই তো ওয়েবসাইট আছে। হ্যাঁ, ওয়েবসাইট আছে। ওইটা দাদা হয়ে যাচ্ছে কি, ওইটা একেবারে প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটই হয়ে যায়। যাক, আমরা এই আলোচনা এগোবো না। আপনি বুঝেছেন আমি কি ফিল করেছি। যেমন ধরেন ডেভিড পারিকদার শুধু কিন্তু একটা প্রাতিষ্ঠানিক আলোকচিত্রী না, বা একজন কমার্শিয়াল ফটোগ্রাফি না, তার একটা ইতিহাস আছে, তার একটা জার্নি আছে। সেই জার্নিটাও তো আমরা 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 দেখতে চাই। কিন্তু আপনি যখন আমাদের এখানে যখন ওয়েবসাইটটা করা হচ্ছে, তখন হয়ে যাচ্ছে হলো যে সে কি কি সার্ভিস দেয়, কি কি হয়, এই মুহূর্তে তার কি কি সার্ভিস আছে, এই ব্যাপারগুলো প্রধানত হয়। আমরা তো ওই ব্যক্তিটাকেও জানতে চাই। আচ্ছা, হ্যাঁ, মানে যেটা হচ্ছে কি, ব্লগিংটা করার সময় আসলে আমাদের ফটোগ্রাফারদের হয় না। কেন বলি, আপনি যার সম্বন্ধে জানতে চাচ্ছেন, তার মানে তখন সে বাজারের একজন হিট ফটোগ্রাফার। আর এই হিট ফটোগ্রাফারদের প্রফেশন, মানে জীবনটা কেমন জানেন? আমি একবার আমার ডায়েরিতে দেখেছিলাম, আমি পরপর 42 দিন আমার কোনো ছুটি ছিল না। প্রত্যেক দিন সকাল 8টা রাত 2টা বলতে গেলে এরকম ছিল। হ্যাঁ, তো এই হিট ফটোগ্রাফাররা এতটাই ব্যস্ত থাকেন যে তাদের আসলে এই ব্লগিং করার সময়টা থাকে না। আবার যখন ব্যস্ততা কমে যায়, তখন আবার খুব হতাশ হয়ে পড়ে যে তাদের আসলে হ্যাঁ, ব্যবসা নাই, এখন হবে কি। তো যে কারণে আসলে তারা ব্লগিংটা আসলে করা হয়ে ওঠে না। তবে এটা উচিত। আর একটা জিনিস আসলে আমরা এখানে কেন করি না, দাদা
হ্যাঁ বল প্লিজ। দাদা আমার শেষ প্রশ্ন, আমরা সময়ের অনেকখানি পার করে ফেলেছি এবং খুব ভালো লাগছে, ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, এবং কখন যে সময় চলে গেছে, আমরা 1.5 ঘন্টা কথা বলেছি দাদা, এবং খুব বেশি আমাদের যান্ত্রিক গোলযোগ ছিল না। দাদা শেষ প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ দাদা, কোনো দুঃখ বোধ কি আছে? আপনি একটা বিরাট বড় স্ট্রাগলের মধ্যে দিয়ে এসেছেন, আবার আপনার অসুস্থতা, সবকিছু মিলিয়ে দুঃখ বোধ রয়েছে কি? না, আমি আসলে দুঃখ নাই। আমি মনে করি আমি যতটুকু করেছি তার থেকে বেশি পেয়েছি। হ্যাঁ, তবে আমার আনন্দের জায়গাটা ওটাই যে আমি যখন কাজ করি না তখন আমি ঘুমাই। ক্লায়েন্টদেরকে আমার একটা কথা আছে, আমরা না বলতে শিখি না। হ্যাঁ, আমরা অনেক সময় একটু একটু সুনাম হয়ে গেলে আমরা না বলতে শিখি না, আমরা খুব পরোপকারী হয়ে উঠি। আমি কিন্তু সেরকম না, আমি প্রয়োজনে মিথ্যা কথা বলে দিব যে আমি অনেক ব্যস্ত। আসলে আমি ওই দিন ঘরে ঘুমাচ্ছি, অথবা আমি বই পড়ছি, অথবা সিনেমা দেখছি। কিন্তু আমি যদি কাজ করি সেটা অবশ্যই 100% না 200% এফোর্ট দিয়ে করি। হ্যাঁ, সেটা এটা আমার প্রফেশনাল লাইফের একটা মোটো। এটা আমি একদম প্রথম থেকে এই পর্যন্ত আমি একদম ঠিকঠাক মতো করে এসছি। যে কারণেই তো এখনো কিছু মানুষ, আমি 2 বছর কাজ করি না তারপরে মানুষ আমাকে মনে রাখছে, বা আমার যদি কোনো শত্রু থেকে থাকে, জানি আছে কিনা, কেউ কোনোদিন বলবে না যে ডেভিড আমাকে কাজে ফাঁকি দিয়েছে। অর্থাৎ আমি কাজ দাদা আমরা শেষ করব, হ্যাঁ তার থেকে অনেক বেশি আমি দেওয়ার চেষ্টা করি। এটা আসলে সকলেই বলবে। আমার আসলে আনন্দের জায়গাটা এটাই। এই আনন্দটা নিয়েই আমি আমার ক্যারিয়ার শেষ করতে চাই। অনেক ধন্যবাদ দাদা। দাদা আমরা এখানে আজকে শেষ করব, আর আমরা বাড়াচ্ছি না। আপনার সাথে আমার ব্যক্তিগতভাবে আরো অনেক 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 কথা আছে। জি দাদা, থ্যাংক ইউ সুদীপ্ত, আমাকে এরকম একটা সুন্দর জিনিসের সাথে যুক্ত করার জন্য। আমারও আসলে খুব ভালো লাগছে তরুণদের সাথে, নতুনদের সাথে অনেক কিছু শেয়ার করতে, অনেক কথা বলতে গিয়ে নিজের অনেক পুরনো কথা মনে পড়ছে, সেটাও আবার আমার জন্য একটা মানে উৎসাহের অংশ হয়ে দাঁড়াচ্ছে। ভালো থাকবেন, দেশের সব দিক দিয়ে মঙ্গল হোক। আর সামনে একটা খুব বড় বিপদ আসছে আমাদের, এই যে ঝড়, এই ঝড়টা খুব সুন্দরভাবে আমরা আমাদেরকে পাশ কাটিয়ে যাক, আমি সেই কামনা করবো। আমরা সবাই ভালো থাকবো আশা করি। জি দাদা। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন এবং আছেন এবং ভবিষ্যতে থাকবেন বলে আমরা আশা রাখি, তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই এভাবে আমাদেরকে উৎসাহিত করার জন্য। এবং আশা করি আমরা আগামীবার আবারও আপনাদের সামনে হাজির হব, এবং ঈদের আগ পর্যন্ত, ঈদের শেষেও আমরা আবারও এই অনুষ্ঠান চালিয়ে যাব বলে আশা রাখছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সাবধানে থাকুন, বাসায় থাকুন। ধন্যবাদ ডেভিড দা। ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ।